যখন আমরা কোনো সিস্টেম শুরু করব, ফর এক্সাম্পল এখন আমরা যে সিস্টেমটা শুরু করতেছি সেটা হলো নিউরোলজি। যখন আমরা কোনো সিস্টেম শুরু করব, কি জিনিস আমাকে পড়তে হবে, কি জিনিস প্রতিটা সিস্টেম থেকে কভার করতে হবে। আমি আপনাদেরকে যে জিনিসটা থেকে পড়াবো সেটার নাম হলো ফার্স্ট এড। কিছু জিনিস হয়তোবা একটা সময় প্যাথমা থেকে আমি দাগায় দেব। অ্যাসোসিয়েট বইগুলোর কথা আমি বলে দিব, যখন যেটা রিলেভেন্ট হবে সেটা। তাহলে যদি আমি গ্রসলি বলি যে প্রতিটা সিস্টেমে কি জিনিস আমাদের ম্যাটেরিয়াল হবে, নাম্বার 1 হবে ফার্স্ট এড, নাম্বার 1 হবে প্যাথমা। আমরা জানি প্যাথমার মধ্যে ২ টা জিনিস আছে। একটা হলো টেক্সট আর আরেকটা হলো ভিডিও। ঠিক আছে? সবার কাছে এই ২ টা থাকতে হবে। যদি না থাকে আমি গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই ২ টা জিনিস ম্যান্ডেটরি, মাস্ট এবং কমন। প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে ২ টা জিনিস আপনাকে কভার করতে হবে। ঠিক আছে? তো বোঝাই যাচ্ছে যে প্যাথমার মধ্যে ভিডিও বলতে একটা কথা আছে। অর্থাৎ প্যাথমা ভিডিওটা এক ধরনের লেকচারের মতনই। অর্থাৎ এটার সাথে আপনি টেক্সটও পড়বেন। এখন আসেন আমরা কিভাবে পড়বো, ঠিক আছে? অর্থাৎ যখন আমরা একটা সিস্টেম শুরু করব, আমি আজকে ধরেন একটা লেকচার নিলাম। তো আমি লেকচারটা যে টপিকস এ নিচ্ছি সেটা হলো আমি ফার্স্ট এড কে বেস করে লেকচার নিচ্ছি। আপনি লেকচার শেষে যেটা করবেন আপনি নিজে সেটা রিডিং দিবেন। অর্থাৎ যখন যেটা পড়ানো হলো সেটা কিছু রিডিং দিবেন, সেটা ওই দিনই শেষ করবেন এবং কিছু জিনিস আপনি অ্যাডভান্স পড়বেন এবং আপনি নিজে শুরু করে দিবেন প্যাথমার ভিডিও। আমি যখন ফার্স্ট ক্লাস নেব, আমার ফার্স্ট ক্লাসের থেকে শুরু করে ডে 7 অর্থাৎ আজকে হলো এখানে ফ্রাইডে, নেক্সট থার্সডে এর মধ্যে আপনাকে প্যাথমা শেষ করে ফেলতে হবে। প্যাথমার এই পোরশনটুকু অর্থাৎ প্যাথমা নিউরোলজির টেক্সট অ্যান্ড ভিডিও মাস্ট। এটার কোনো এক্সেপশন নাই। এটা আপনাকে করতেই হবে। ঠিক আছে? ৭ দিন পরে অর্থাৎ এই ৭ দিনের মধ্যে আমার ৩ টা ক্লাস শেষ হয়ে যাবে এবং আপনার প্যাথমা শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনার নিউরোলজিতে একেবারেই কোনো আইডিয়া নেই, ব্যাপারটা থাকবে না। তখন যেটা হবে আপনি নিউরোলজিতে আপনার কিছু আইডিয়া চলে আসবে। অর্থাৎ এট ডে 7 অর ডে 8 আপনি শুরু করবেন ই-ওয়ার্ল্ড। ঠিক আছে? অর্থাৎ শোনেন একেক স্ট্র্যাটেজির একেক মানে কি বলে? আমাদের এখানে যেভাবে আপনি পড়বেন এখানে আপনাকে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। কারণ আমাদের কোর্সটা একটু ডিটেইলস পড়ানোর কোর্স। যেহেতু একটা ডিটেইলস পড়ানোর কোর্স, কেউ যদি সাথে ই-ওয়ালটা শেষ না করেন, যেটা হবে খুব খারাপ একটা কনসিকুয়েন্স হবে। কারণ আমার আমার এই ফুল কোর্স কোনভাবেই 9 মান্থ এর আগে শেষ হবে না। তো 9 মান্থ এর আগে যদি শেষ না হয়, আপনি যদি আফটার 9 মান্থ ই-ওয়াল শুরু করেন, ইট উইল টেক অ্যানাদার 6 মান্থ মিনিমাম অথবা আরো বেশি। তার মানে সেই দিক থেকে আপনার টোটাল কোর্স ডিউরেশন হয়ে যাবে 15 মান্থ। মানে আপনি 15 মান্থের আগে ইউএসএমএল দিতে পারবেন না। সো আপনাকে এই ট্র্যাপে পড়া যাবে না। আপনাকে অবশ্যই যদি আগে পরীক্ষা দিতে চান মাল্টিটাস্ক করতে হবে। তাহলে মাল্টিটাস্কিং করলে আপনার পক্ষে আগে পরীক্ষা দেওয়া সম্ভব। আমি কয়েকটা ম্যান্ডেটরি মাল্টিটাস্কিং বলে দিচ্ছি। ১ নাম্বার মাল্টিটাস্কিং হলো ফার্স্ট এড পড়া। এই যে ফার্স্ট এড পড়ার ব্যাপারে আপনাকে হেল্প করতেছে মাসুম। কারণ ফার্স্ট এডটা বোঝা দরকার তো, রাইট? তাহলে এটা হেল্প করতেছে ফার্স্ট এড মাসুমের সাথে পড়া। এটা একটা সিঙ্গেল কাজ, খুবই ইম্পোর্টেন্ট কাজ। ২ নাম্বার কথা হলো আপনি প্যাথমা টেক্সট এবং ভিডিও। প্যাথমার যে কত ইম্পোর্টেন্ট স্টেপ 1 এর জন্য পরীক্ষা দিয়ে আসার পরে বুঝবেন। প্যাথমা একমাত্র সোর্স যেখান থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে আরকি, উঠায় দেওয়া হয়। তাহলে প্যাথমার মধ্যে আমাদের আছে ভিডিও, প্যাথমার মধ্যে আছে আমাদের টেক্সট। সো এটা একটা ইম্পোর্টেন্ট ম্যাটেরিয়াল। ৩ নাম্বার ইম্পোর্টেন্ট ম্যাটেরিয়াল হলো ই-ওয়ার্ল্ড। প্রতিটা সিস্টেমে অনেক কোয়েশ্চেন আছে। সেটা আপনাকে শেষ করতে হবে। ফর এক্সাম্পল আপনাকে যখন নিউরোলজি আমি পড়াবো, নিউরোলজিতে আমি ৩০ দিনে শেষ করব। 30 ডেজ অর্থাৎ লেকচার হবে কয়টা? ১২ টা। তার চেষ্টা করব ১২ টা লেকচারের মধ্যে শেষ করতে। হয়তোবা সেটা ১৪ টা থেকে ১৬ টা লাগতে পারে। তো 30 ডেজ এর মধ্যে আপনি টার্গেট নিবেন আপনাকে এই জিনিসগুলো শেষ করার। যেহেতু আমাদের ই-ওয়ার্ল্ড এর ভলিউমটা খুবই বেশি, খুবই হাই, সেহেতু আমি ই-ওয়ার্ল্ড এর জন্য এট লিস্ট ২০ টা দিন সময় রাখবো। ২০ দিন টানা আমাকে ই-ওয়ার্ল্ড করতে হবে এবং মাল্টিটাস্ক কেন বলতেছি? কারণ আমি তো ওভার দ্যা 30 ডেইজ আমি লেকচার গুলো নিবো। তখন আপনি গ্রাজুয়ালি ফার্স্ট এড পড়বেন। তো ফার্স্ট এড পড়া অবস্থাতে অনেক সময় আপনি ই-ওয়ার্ল্ড এ কিছু কোয়েশ্চেন পাবেন যেটা আপনি আমার কাছে পড়েন নাই কিন্তু ই-ওয়ার্ল্ড এ চলে আসছে। এতটুকু স্ট্রেস নিতে হবে কারণ এটা মাল্টিটাস্কিং। আপনি যদি এভাবে মাল্টিটাস্কিং করেন তাহলে আফটার ৯ মান্থ দেখা যাবে আপনার প্যাথমা শেষ, আপনার ফার্স্ট খুব ভালোভাবে পড়া শেষ এবং আপনার ই-ওয়ার্ল্ড শেষ। মাল্টিটাস্কিংটাকে যদি আমি কন্টিনিউ করি আরো কিভাবে মাল্টিটাস্কিং করা যায়। ৪ নাম্বারে আমি যখন আপনাকে ফার্স্ট পড়া দিলাম সেটাকে রিভিশন অর্থাৎ পড়া হয়ে গেছে ওইটাকে আবার রিভিশন করা। যেন ১ম শেষটাই আমার চরমভাবে একটা শেষ হয় আরকি। ঠিক আছে? এগেইন অ্যান্ড এগেইন রিভিশন করা। রিভিশন করবেন আপনি ফার্স্ট এড, রিভিশন করবেন আপনি ই-ওয়ার্ল্ড। ঠিক আছে? মাল্টিটাস্কিং যদি আপনি আরো বাড়াতে চান ক্ষেত্রে আপনাকে আমি যেটা করতে পারি সেটা হলো রেকর্ডেড ভিডিও দিতে পারি। বাট এগেইন আপনি 1 to 4 আগে এনশিওর করেন যে আপনি ১ থেকে ৪ স্মুথলি করতে পারতেছেন। আপনি ১ থেকে ৪ যদি স্মুথলি করতে না পারেন তাহলে আপনি ৫ নাম্বারে আসবেন না দয়া করে। ঠিক আছে?
দয়া করে আসবেন না, কারণ পরে দেখা যাবে আপনি এনবিএমই তে ফেল করতেছেন, ঠিক আছে? অর্থাৎ রেকর্ডেড লেকচারের ব্যাপারটাকে একটু সহজ করে বুঝায় বলি যে, ফর এক্সাম্পল আপনি এখন নিউরোলজি করতেছেন, নিউরোলজিতে দেখা গেল আপনি ৩ দিন লেকচারের সময় আপনি ইউয়াল ফার্স্ট এড সবকিছু পড়ে একদম হুলস্থুল অবস্থা, আপনার কাছে কিছু সময় থেকে যায়। তখন আপনি ২ থেকে ৩ দিন অন্য একটা সিস্টেম অথবা অন্য একটা সাবজেক্ট পড়তে পারেন যে, "হ্যাঁ ভাইয়া, ক্যান আই স্টার্ট বায়োকেম? আমি কি বায়োকেমিস্ট্রি শুরু করতে পারি আপনার পাশাপাশি, নিউরোলজির পাশাপাশি?" "হ্যাঁ, ইউ ক্যান।" তখন যেটা দেখা যাবে, যেহেতু আমার রেকর্ডেড ভার্সন সবগুলো সিস্টেম আছে, নিউরো, কার্ডিও, এন্ডোক্রাইন, জিআই, তাহলে আপনি যদি নিউরোর পাশাপাশি আরেকটা জিনিস শুরু করেন, তাহলে যেই সুবিধাটা হবে সেটা হলো আপনার কোর্সটা খুব আর্লি শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন চলে আসতে পারে যে, "ভাইয়া, এই রেকর্ডেড ভার্সনের জন্য কি আমাকে পে করতে হবে কিনা?" ইয়েস, আপনাকে রেকর্ডেড ভার্সনের জন্য পে করতে হবে, কিন্তু সেই পেমেন্টটা লাইভ ক্লাসের হাফ। ঠিক আছে? বাট অবশ্যই আমি আপনাকে ১ম এই বলব না যে ৫ নাম্বার অপশনটাকে চুজ করতে। আগে ৪ নাম্বার ৪ টা কাজ খুব ভালোভাবে করেন। এই মাল্টিটাস্কিংটা যদি আপনি করতে পারেন ১ থেকে ৪, তাহলে আশা করা যায় যে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? এই ৪ এর মধ্যে আরো কিছু জিনিস আমরা ঢুকাবো। অর্থাৎ আফটার ফিনিশিং 6 মান্থ, ৬ মাস পরে দেখবেন আপনার অনেক কিছু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আফটার ৬ মান্থ আমি বলব এনবিএমই শুরু করতে। এবং আপনি যখন এনবিএমই শুরু করবেন তখন ব্যাপারটা এরকম হবে, আপনার সিলেবাস কমপ্লিট হয় নাই। ঠিক আছে? তারপর আপনাকে তখন থেকে এনবিএমই দেওয়া শুরু করতে হবে। অ্যানাদার মাল্টিটাস্কিং। এই কাজগুলো যদি করা যায় তাহলে দেখা যাবে আপনি মোটামুটি ১০ মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবেন। আফটার 10 মান্থ পরীক্ষা দিতে পারবেন। এবং আপনি যদি দীর্ঘদিন ১ থেকে ৪ এই কাজটা খুব ভালোভাবে করেন এবং গ্রাজুয়ালি নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসেন, পড়ালেখার কোয়ান্টিটি বাড়ান। অবশ্যই শেষের দিকে আমাদের পাওয়ার প্লেটা হবে শেষের দিকে। শেষের দিকে বুম, বুম আপনার নিজের কনফিডেন্স বেড়ে যাবে। তখন আপনি হয়তোবা অনেক কিছু রেকর্ডিং লাগবে না। আমি আরেকটা জিনিস সাজেস্ট করব, আমি কিভাবে পড়াই সেটাকে খুব ভালোভাবে খেয়াল করতে। কারণ পড়ালেখাটাকে এন্টারটেইনিং যদি না করতে পারেন, আপনার মেন্টাল হেলথ শেষ। কারণ আমাদের জীবনের মেক্সিমাম সময় এই যারা ডাক্তার হইছি, পড়াশোনা, স্টাডি এগুলোর পেছনে, পড়াশোনা, পরীক্ষা এগুলোর পেছনে দিতে হবে। তাই এই ব্যাপারটাকে যদি আমরা এনজয় না করি তাহলে কিন্তু কষ্টের কোনো কমতি নাই আরকি। ঠিক আছে? সো লার্ন হাউ টু থিংক। ঠিক আছে? অলরাইট। এখন আমরা শুরু করতেছি নিউরোলজি থেকে। আমি আরেকটা কাজ করব। সেটা হলো আমি রেকর্ডিং দিব, আমি স্লাইড গুলো দিব। আরেকটা যেটা করব সেটা হলো অ্যানোটেড ফার্স্ট এইড এর ভার্সন আছে। অর্থাৎ নোট করা। মানে নোট এড করে দেওয়া। অর্থাৎ আপনার ইউয়াল থেকে নোট নেওয়ার দরকার নাই। আমি গ্রুপে সবাইকে সাজেস্ট করব স্ট্রংলি যে ইউয়াল থেকে নোট নেওয়ার দরকার নাই। আপনার ফার্স্ট এইড ভরার দরকার নেই। কারণ এই নোট নেওয়াটা এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। ঠিক আছে? নোট নিবেন না। তো নোট না নেওয়ার জন্য আমাদের ইওয়ার্ল্ড এর পিডিএফ পাওয়া যায়। সেই পিডিএফ থেকে কপি পেস্ট করে নিবেন। আমি একটা ভিডিও আপলোড করব যে কিভাবে নোট নিতে হয়। ঠিক আছে? আমরা এখন থেকে নিউরোলজি শুরু করে দিচ্ছি। নিউরোলজি যখন আমরা পড়ব, আমাদের নিউরোলজিতে ফার্স্ট এ আমরা পড়ব নিউরো এমব্রায়োলজি। আরেকটা ব্যাপার আছে যে আপনি যখন নিউরোলজির ইওয়ার্ল্ড করবেন তখন পেরিফেরাল নার্ভ থেকে অনেক কোয়েশ্চেন পাওয়া যাবে এবং পেরিফেরাল নার্ভের পোরশনটুকু আমি যদি এখানে আপনাকে না পড়াই, তাহলে আপনি কোয়েশ্চেন মিস করবেন এবং আপনি রাগ করবেন। যে ভাইয়া কি পড়ালো? আমি খালি কোয়েশ্চেন মিস করি, রাইট? সো পেরিফেরাল নার্ভটা আবার ফার্স্ট এডে কভার হইছে রিউমাটোলজি থেকে। অর্থাৎ নিউরোলজিতে আমি চেষ্টা করব সেখান থেকে আবার কভার করার। আরেকটা জিনিস হলো, আমি সবসময় এই ফার্স্ট এড এর সিকোয়েন্সটা ফলো করব না। তো ফার্স্ট এড এর সিকোয়েন্স ফলো না করলে আপনার কাছে মনে হতে পারে ভাইয়া কিছু জিনিস বাদ দিছে। কিন্তু দিন শেষে দেখবেন আমি কোন কিছুই বাদ দেই নাই। সাম পয়েন্ট আমি এটা পড়াই দিব। নিউরাল ডেভেলপমেন্ট, নিউরাল ডেভেলপমেন্ট যখন আমরা পড়বো আমাদেরকে, যদিও ফার্স্ট এড এক জায়গা থেকে শুরু করছে, আমি একটু আগে থেকে শুরু করতে চাচ্ছি। একটু পেছন থেকে শুরু করতে চাচ্ছি। আমরা জানি ফার্টিলাইজেশন অর্থাৎ স্পার্ম এবং ওভাম ২ জনের মিলনে যে জিনিসটা তৈরি হয় তার নাম হলো জাইগোট এবং এই জাইগোটটা ধীরে, ধীরে ডিভিশন হচ্ছে। সেটার ভেতরে তৈরি হয়ে গেল ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট মানে হলো আউটার সেল মাস অ্যান্ড ইনার সেল মাস এবং মাঝখানে যে ক্যাভিটি সেটাকে বলা হয় ব্লাস্টোসিস্টিক ক্যাভিটি। সেই ব্লাস্টোসিস্টের মধ্যে আমরা জানি বাইলেমিনার জান্ডিস বলতে একটা জিনিস আসে, অর্থাৎ ইনার সেল মাস। এটা হলো আমাদের ইনার সেল মাস। সেই ইনার সেল মাস একটা বাইলেমিনার জান্ডিস তৈরি করে, যার উপরের লেয়ারটাকে বলা হয় এপিব্লাস্ট, যার নিচের লেয়ারটাকে বলা হয় হাইপোব্লাস্ট। ঠিক আছে? আমরা এটা জানি। মজার ব্যাপার হলো এই বাইলেমিনার জান্ডিস থেকে আমাদের ট্রাইলেমিনার জান্ডিস হবে সেটাও আমরা জানি। অর্থাৎ বাইলেমিনার জান্ডিস থেকে আমাদের ট্রাইলেমিনার জান্ডিস তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি হলো ব্যাপারগুলো আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে বেশি কভার করব, কারণ এখানে কভার করা হয়। ঠিক আছে? তো আমরা যেন এই লেয়ার গুলো সম্পর্কে জানি এবং সাধারণ একটা আইডিয়া থাকে যে কিভাবে আমরা ট্রাইলেমিনার জান্ডিস হলাম। সো ১ম এ যেটা ছিল ফার্টিলাইজেশন এর পরে স্পার্ম এবং ওভাম মিলে যেটা তৈরি হলো সেটা হলো জাইগোট। তারপরে যেটা তৈরি হলো সেটা হলো ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের মধ্যে আমরা যেটা পাই বাইরের কিছু সেল এবং ভেতরের কম্প্যাক্ট কিছু সেল। বাইরের সেলটাকে বলা হয় আউটার সেল মাস এবং ভেতরের সেল মাসটাকে বলা হয় ইনার সেল মাস। সেই ইনার সেল মাসের মধ্য থেকে অ্যাকচুয়ালি এমব্রায়ো প্রোপারটা আসে। এমব্রায়ো প্রোপার মানে হলো হিউম্যান, অর্থাৎ ইনার সেল মাস থেকে আপনি পরবর্তীতে কমপ্লিট হিউম্যান বডি পাবেন। এই ইনার সেল মাসটা ১ম এ যেভাবে অর্গানাইজড হয়
সেটা হলো উপরের দিকের একটা সেল লেয়ার যাকে বলা হয় এপিব্লাস্ট এবং নিচের দিকের একটা সেল লেয়ার যেটাকে বলা হয় হাইপোব্লাস্ট। এই বাইলেমিনার জার্ম ডিস্ক পরবর্তীতে ট্রাইলেমিনার জার্ম ডিস্ক কনভার্সন হয়। ট্রাইলেমিনার মানে হলো 3টা লেয়ার। এই 3টা লেয়ারের জার্ম ডিস্ক যখন ফরমেশন হচ্ছে তার সবার বাহিরের এবং উপরেরটাকে বলতেছি আমরা একটোডার্ম, মাঝখানেরটাকে আমরা বলতেছি মেসোডার্ম এবং সবার নিচেরটাকে আমরা বলতেছি এন্ডোডার্ম। তো যদিও আমি এখানে 3টা লেয়ার এভাবে দেখাইছি, অ্যাকচুয়ালি 3টা লেয়ার এভাবে থাকে না। সবার উপরে যেটা থাকে সেটা হলো সারফেস একটোডার্ম এবং এই যে 3টা লেয়ার ফরমেশন হবে এই ব্যাপারে যে সিগন্যাল দেয় সে হলো নোটোকর্ড। নোটোকর্ডের চারপাশে যেটা থাকতেছে, নোটোকর্ডের দুই পাশে যেটা থাকতেছে সেটা হলো মেসোডার্ম এবং নোটোকর্ডের নিচে যেটা থাকতেছে সেটা হলো এন্ডোডার্ম। নোটোকর্ডটাকে এক্ষেত্রে বলা হচ্ছে মিড লাইনের অ্যাক্সিস। তাহলে এটা হলো আমাদের সেই অ্যাক্সিস। অ্যাক্সিসের ঠিক পাশেই যে মেসোডার্ম, সেই মেসোডার্মটাকে বলা হয় প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম, অর্থাৎ অ্যাক্সিসের পাশের মেসোডার্ম। তাহলে এটা হলো ভাইয়া প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম। ভাইয়া সরি, স্ক্রিন সরি দেখা ভাইয়া, আমি যাচ্ছে না। বলতেছি আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না ভাইয়া। স্ক্রিনটা মনে হয় তাহলে শেয়ার দেওয়া হয়নি। থ্যাংক ইউ, এটা আরো আগে বললে আমি খুশি হতাম। বুঝতে পারিনি। ওকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন, আমি এর আগের স্লাইড গুলো তাহলে একটু রিপিট করে দিচ্ছি, একদম টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল প্রথম দিনে। আমি স্লাইড গুলোতে পেয়ে যাবেন আর কি। যেটা বলতে যাচ্ছিলাম যে নিউরোলজির ক্ষেত্রে লেকচার, আমার লেকচার ফার্স্ট এড প্যাথোমার ভিডিও। তারপর আমি যেটা বলছি যে আপনাদের 4টা কাজের মধ্যে কি কি আছে, মাল্টিটাস্কিং 1 2 3 আর 4 যেটা সেটা হলো আপনি রিভিশন করবেন। 4 নাম্বার যেটা সেটা হলো আপনি রেকর্ডিং নিয়ে আপনি আরো অ্যাডভান্স আগাতে পারেন, রাইট? আর আমি যেটা রিকমেন্ড করছি যে প্রথম 4টা কাজ শেষ না করে অবশ্যই 5 নাম্বার কাজে যাবেন না। প্রথম স্লাইড গুলোতে এটা ছিল। পরের স্লাইড আমি যে কথাটা বলছি সেটা হলো জাইগোট, অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে জাইগোট, জাইগোটের পরে ইনার সেল মাস, আউটার সেল মাস। ইনার সেল মাস থেকে হিউম্যান প্রপার আসতেছে, সেই হিউম্যান থেকে যেটা আসতেছে সেটা হলো এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট। এটা হলো বাইলেমিনার জার্ম ডিস্ক। বাইলেমিনার জার্ম ডিস্কের পরে যেটা আসতেছে সেটা হলো ট্রাইলেমিনার জার্ম ডিস্ক, যার উপরের দিকটাকে আমরা বলতেছি সারফেস একটোডার্ম, মাঝখানেরটাকে আমরা বলতেছি মেসোডার্ম এবং তার সবার নিচেরটাকে আমরা বলতেছি এন্ডোডার্ম। এই মেসোডার্ম, এই যে 3টা লেয়ার ফরমেশন এর ব্যাপারে যার ইনফ্লুয়েন্স আছে তার নাম হলো নোটোকর্ড। এই মাঝখানের এই স্ট্রাকচারটা হলো নোটোকর্ড। এখন কি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে? সবাইকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ারটা? জি জি ভাইয়া। ভাইয়া, দেখা এখন যাচ্ছে। বোঝা যাচ্ছে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই সরি, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, এটা আপনারা হয়তো বুঝতে পারেন না যে আমি লিখতেছি। আমি মানে সবসময় ইউজুয়ালি আমি যদি পড়ার কোনো কথা বলি সেক্ষেত্রে আমি কিছু না কিছু লিখবো, ঠিক আছে, অথবা কিছু না কিছু দেখাবো। আর যখন আমি জেনারেল কথা বলবো তখন হয়তো বা জিনিসটা অন থাকবে না। সো কখনো যদি ফিউচারে এরকম দেখেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, অবশ্যই আমাকে জানাবেন, কেমন? থ্যাংক ইউ সো মাচ বলার জন্য, ধন্যবাদ। অ্যাক্সিসের ঠিক পাশে যে তাকে আমরা বলতেছি প্যারাক্সিয়াল মেসোডার্ম। সারা জীবন এত মুখস্থ করলাম প্যারাক্সিয়াল মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম এবং ইন্টারমিডিয়েট মেসোডার্ম। কেউ যদি একটু বলতো নামের ধরনটা, নামটা কিভাবে আসতো, তাহলে হয়তো কষ্টটা একটু কমে যেত। যাই হোক, এটা হলো আমাদের নোটোকর্ড। তো নোটোকর্ডটা মাঝখানে, সে হলো ইনফ্লুয়েন্সার, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। নোটোকর্ডটাই হলো আমাদের অ্যাক্সিস, বডির মিড লাইন অ্যাক্সিস, এবং সে ডিসাইড করে দিচ্ছে কে ল্যাটারালি যাবে, কে মিড লাইনে থাকবে। নোটোকর্ডের পরে অ্যাক্সিসের পাশে যে সে হলো প্যারাক্সিয়াল এবং দূরবর্তীতে যে সে হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম এবং দুইজনের মাঝখানে যে সে হলো ইন্টারমিডিয়েট মেসোডার্ম। সো অবস্থান অনুযায়ী তাদের এই নেমিং প্যাটার্নটা সেন্স মেক করে। আর যে জিনিসটা সবার উপরের দিকে থাকতেছে, বাইরের দিকে থাকতেছে, তাকে আমরা বলতেছি একটোডার্ম। পরবর্তীতে যে ঘটনাটা ঘটবে, এই মেসোডার্ম একটোডার্মকে বলবে যে তুমি কি একটু পরিবর্তন হতে পারবা? কি পরিবর্তন হওয়া লাগবে ভাইয়া, বলেন কিভাবে পরিবর্তন হতে পারি? সেই পরিবর্তনের মধ্যে আমরা দেখব সারফেস একটোডার্ম ফরমেশন হবে এবং নিউরো একটোডার্ম ফরমেশন হবে। অর্থাৎ ভেতরের দিকে এই নোটোকর্ড যে কাজটা করবে, সেখানে আমাদের এখানে সারফেস একটোডার্মের মধ্যে 2টা আলাদা ভাগ করবে। একটা হলো নিউরো একটোডার্ম, আরেকটা হলো সারফেস একটোডার্ম। অর্থাৎ এই এরিয়াগুলোকে আমরা বলবো নোটোকর্ডের সামনের কাছাকাছি যে এরিয়া, এই এরিয়াটাকে আমরা তখন বলবো নিউরো একটোডার্ম। আর তার পাশের যে এরিয়াগুলো তাদেরকে আমরা বলবো সারফেস একটোডার্ম। ঠিক আছে, এই দুই ভাগে ভাগ হবে, কেমন? এখন এই নিউরো একটোডার্মের কিভাবে মডিফিকেশন হচ্ছে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেজে যাব। অর্থাৎ কোন একটা কনসেপ্ট বুঝার জন্য, ভালোভাবে বুঝার জন্য আপনি কোথা থেকে শুরু করবেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ফার্স্ট এর কথায় আমরা এখানে এখন সবগুলো স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। যে প্রথমে যেটা করলাম যে নিউরো একটোডার্মের যে ব্যাপারটা, সেটা হলো নিউরাল প্লেট ফরমেশন হয়ে গেল। তা নিউরাল প্লেট মানে হলো মডিফিকেশন, অর্থাৎ একটোডার্মের একটা মডিফিকেশন। সেই নিউরাল প্লেট বাদে বাকি যে জিনিসগুলো আছে তাদেরকে আমরা বলবো সারফেস একটোডার্ম। ঠিক আছে, সেই কাজটা ইনফ্লুয়েন্সটা যে করতেছে, গল্পটা যদি এতক্ষণ আপনি শুনে থাকেন তাহলে এখন আপনার আর এই রিডিংটা করা লাগবে না। এবং আরেকটা কথা আপনি সবসময় মনে রাখবেন যে আপনার ব্রেনে আপনি যে সিগন্যাল দিবেন,
আপনার ব্রেন সবসময় এটাই নেবে। আপনি যখন বারবার বলবেন আমি খারাপ আছি, আপনি খারাপ থাকবেন। আপনি যখন বলবেন আমি ভালো আছি, আপনি ভালো থাকবেন। অর্থাৎ আমরা যখন এই জিনিসটা পড়বো তখন নিজেরা বলবো, ওয়াও দিস ইজ ফ্যান্টাস্টিক। এটা আমার মনে থাকবে। এটা আমার মনে থাকবে। এটা আমি বুঝতে পারছি। বারবার ব্রেইনে আমরা এই সিগন্যাল গুলো দিব। অলরাইট। এটা হলো জুমের আরেকটা ফ্যান্টাস্টিক ফিচার। অর্থাৎ আমি এখানেও কিছু লিখতে পারবো যেটাতে আমার পিডিএফটা চেঞ্জ হবে না। তা নিউরাল ডেভেলপমেন্টের মধ্যে যে জিনিসগুলো পড়তে হবে, কে আমাদেরকে ইনডিউসটা করে, নটোকড ইনডিউস করে। সবার কাছে সবাই আমরা মনে মনে বলি ইনশাআল্লাহ এটা সারা জীবন মনে থাকবে। তারপরে কথা যেটা সেটা কি হয়, একটোডাম, সারফেস একটোডামটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তার একটা হলো নিউরো একটোডাম এবং নিউরো একটোডামটা যেটা ফর্ম করতেছে সেটা হলো নিউরাল প্লেট, অর্থাৎ স্লাইড মডিফিকেশন। নিউরাল প্লেটের মধ্যে এখন যে জিনিসটা তৈরি হবে সেটা হলো নিউরাল গ্রুপ, ছোট্ট একটা গ্রুপ তৈরি হবে, ঠিক আছে? তাহলে দেখেন এটা হলো নিউরাল ফোল্ড। কোন একটা গ্রুপ তৈরি করতে হলে আপনাকে জিনিসটা ভাঁজ করতে হবে, তাহলে আপনি এভাবে ফোল্ড তৈরি করলেন। এই হলো সেই ফোল্ড। তাহলে নিউরাল প্লেট পরবর্তীতে যেটা করতে যাচ্ছে সেটা হলো তৈরি করবে নিউরাল টিউব এবং নিউরাল ক্রেস্ট। তাহলে ফার্স্টে যখন এই কথাটা বললো, এই কথা বলার সময় সে কিছু জিনিস মিস করলো, যে নিউরাল টিউবটা ফরমেশন হলো কি করে। নিউরাল টিউব ফরমেশন হওয়ার জন্য যেটা হয়েছে, এখানে নিউরাল ফোল্ড তৈরি হয়েছে এবং ফোল্ড গুলো আরো ডিপ হয়েছে, ফোল্ড গুলো আরো ডিপ হয়েছে, ফোল্ড গুলো আরো ডিপ হয়েছে, ডিপ হতে হতে একজন আরেকজনের সাথে ফিউজ হয়ে গেছে। যখন একজন আরেকজনের সাথে ফিউজ হয়ে গেছে তখন আমি সেই জিনিসটাকে বলবো নিউরাল ফোল্ড। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। তাহলে সরি, নিউরাল ফোল্ড না, নিউরাল টিউব। তাহলে আমরা যে কথাটা বলি যে নিউরাল টিউব কিভাবে ফরমেশন হলো, নিউরাল টিউব, এই কথাগুলো আমরা জীবনে অনেকবার শুনেছি। সেই জিনিসটা হলো, এই হলো সেই নিউরাল টিউব। তাহলে নিউরাল টিউবটা কিভাবে আসলো? তাহলে নটোকড সিগন্যাল দিল আমাদের একটোডামকে, একটোডাম নিজে কনভার্ট হলো কিসে? নিউরো একটোডামে, অর্থাৎ সারফেস, নিউরো একটোডাম যে সারফেসটা সেটাতে, অর্থাৎ নিউরাল প্লেট এসে ফরমেশন হলো। নিউরাল প্লেট যখন আপনাকে বলা হচ্ছে প্লেট, তার মানে এটা একটা প্লেন, একটা সারফেস, রাইট, একটা শীট। সেটা কি করলো তখন? সেটাকে নিউরাল ফোল্ড তৈরি হয়ে গেল। এই হলো সেই নিউরাল ফোল্ড। এই প্লেটের মধ্যে তৈরি হয়ে গেল দুইটা ফোল্ড। দুইটা ফোল্ডকে যখন আমি কি করলাম, একত্রিত করলাম, দুইটা ফোল্ড যখন মিলিত হয়ে গেল তখন সেই ফোল্ড গুলো থেকে তৈরি হয়ে গেল নিউরাল টিউব। এই নিউরাল টিউবের কিছু কিছু সেল মাইগ্রেশন করলো। নিউরাল টিউবের সবগুলো সেল নিউরাল টিউবের মধ্যে থাকলো না, কিছু সেল আলাদা হয়ে আসলো। এই কিছু সেল যখন নিউরাল টিউবের মধ্যে থেকে আলাদা হয়ে অবস্থান করলো, এই অবস্থান কর্মসূচি করা এই সেলগুলোকে আমরা বলতেছি নিউরাল ক্রেস্ট সেল। তাহলে নিউরাল ক্রেস্ট সেল থেকে আমরা এখানে একটা জিনিস জানলাম যে নিউরাল ক্রেস্ট সেলের একটা ধর্মই হলো সে মাইগ্রেট করে এবং সে আলাদা অবস্থান করে। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখবো নিউরাল ক্রেস্ট সেল গুলো মাইগ্রেশন করে বডির বিভিন্ন পোর্শনে চলে যাচ্ছে এবং বিভিন্ন জিনিস ডেভেলপ করতেছে। তাহলে এই কথাটার জন্য আমাদের নিউরাল ক্রেস্ট সেলের এই ব্যাপারটা যেন আমাদের মনে থাকে, যদিও আমাদের এই ব্যাপারগুলো আমরা আবার কভার করবো রিপ্রোডাক্টিভ সিস্টেমে, ঠিক আছে? অলরাইট, সো এখানে নিউরাল টিউবের ব্যাপারটা থেকে আমরা আরেকটু সামনে আগাবো যে নিউরাল টিউব আর কি কিভাবে হেল্প করে, ঠিক আছে? আমি এই জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো নিউরাল টিউব যখন ফরমেশন হয়ে গেল, নিউরাল টিউব পরে কি কাজটা করবে? তাহলে নিউরাল টিউব ফরমেশন হয়ে গেছে, আমরা যেটা বুঝলাম যে নিউরাল টিউবটাকে ফিউজ করতে হয়। যে প্রথমে যে নিউরাল ফোল্ড ছিল সেটা ফিউজ হওয়া লাগছে। তাহলে প্রথমে এই ফোল্ড গুলো, নিউরাল ফোল্ড গুলো ফিউজ হতে হয়েছে, তাহলে এই জায়গাটা ফিউজ হওয়া লাগবে। তাহলে এভাবে যখন ফিউজ হবে তখন আমাদের একটা টিউব তৈরি হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের নিউরাল টিউব, এটা আমাদের নিউরাল টিউব। তাহলে একটা নিউরাল টিউবের দুইটা ওপেনিং থাকতেছে। এটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র নিউরোপোর, আর এটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র, ঠিক আছে? অর্থাৎ দুইটা ওপেনিং আছে। তাহলে দুইটা ওপেনিং গুলোকে আমাকে ক্লোজ করতে হবে। দুইটা ওপেনিং যদি আমি ক্লোজ না করি তাহলে আমি এটা থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করতে পারবো না। এবং এই ওপেনিংটাকে যদি আমি ক্লোজ করতে না পারি, ডিফেক্টটা যদি আমার ক্লোজিং এ হয়, সেক্ষেত্রে আমি তাকে বলবো নিউরাল টিউব ডিফেক্ট। কি বলবো এটাকে? এটাকে বলবো নিউরাল টিউব ডিফেক্ট। তাহলে অ্যান্টেরিয়র নিউরোপোর যদি আমাদের ডিফেক্টিভ হয়, সেক্ষেত্রে আমার যে কন্ডিশনটা ডেভেলপ করে সেটাকে বলা হয় অ্যানেনসেফালি। অর্থাৎ নিউরাল টিউবের সামনের অংশটা থেকে হলো ফোর ব্রেন ডেভেলপ করে। ফোর ব্রেন মানে আমাদের সিএনএস ব্রেন ডেভেলপ করে। আর তার নিচের অংশ পুরোটা থেকে স্পাইনাল কর্ড ডেভেলপ করে। কিন্তু স্পাইনাল কর্ডের এরিয়াটা যদি আমাদের খোলা থাকে তাহলে আমরা বলবো এটা কি স্পাইনা বাইফিডা। তাহলে কি কি জিনিস আমাদের নিউরাল টিউব ডিফেক্ট সেটা আমরা বুঝলাম যে কোনটা অ্যানেনসেফালি, কোনটা স্পাইনা বাইফিডা। অ্যানেনসেফালি হচ্ছে অ্যান্টেরিয়র নিউরোপোরের ডিফেক্টের জন্য, ক্লোজ না হওয়ার জন্য। স্পাইনা বাইফিডা হচ্ছে এটার জন্য। নেক্সট কোশ্চেন, কাদের ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট হবে? নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার রিস্ক ফ্যাক্টর কি? ঠিক আছে, অর্থাৎ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার রিস্ক ফ্যাক্টর কি? তাহলে নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার রিস্ক ফ্যাক্টর হলো, এক নম্বর কথা হলো ফলেট, ম্যাটার্নাল ফলেট ডেফিসিয়েন্সি। ম্যাটার্নাল ফলেট যদি ডেফিসিয়েন্সি হয়, ফলেট ডেফিসিয়েন্সি হলে নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ম্যাটার্নাল ফলেট ডেফিসিয়েন্সি হওয়ার দুইটা মেকানিজম হতে পারে। এক হলো ডায়েটারি ডেফিসিয়েন্সি, সে খায় নাই। দুই নম্বর যেটা হতে পারে সে কোনো অ্যান্টিফলেট ড্রাগ নিয়েছে।
অ্যান্টিফলেট ড্রাগ। অ্যান্টিফলেট একটা ড্রাগের নাম হলো, অ্যান্টিফলেট একটা ড্রাগের নাম কি বলতে পারবেন? আইসোনিয়াজিড। আইসোনিয়াজিড, এটা একটা অ্যান্টিফলেট ড্রাগ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো, এরকম আমরা মাঝে মধ্যে খুব কনসিয়াসলি একটা দুইটা রেসপন্স আশা করব, ঠিক আছে। এটা জাস্ট অ্যাক্টিভ রাখার জন্য, যেন আমরা সবাই একটু চিন্তা করি, সবার ব্রেনে একটা পোক দেওয়া। সবার ব্রেনে একটা পোক দিলে যেটা হবে সেটা ঘুম ঘুম ভাবটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম যেন? ওকে, সো ফলেট ডেফিসিয়েন্সি নিয়ে আরেকটা ইউএসএমএল এর কনসেপ্ট আছে, যে কখন ফলেট ডেফিসিয়েন্সির জন্য নিউরোটিভ ডিফেক্ট হয়, অর্থাৎ কখন থেকে নেওয়া দরকার। ব্যাপারটা হলো প্রি কনসেপশনাল, অর্থাৎ কনসেপশনের পূর্বেই, ঠিক আছে। অর্থাৎ আপনার যে জাইগোট ফরমেশন হচ্ছে, সে জাইগোট ফরমেশনের পূর্বেই যদি পূর্ব থেকেই একটা মায়ের ফলেট ডেফিসিয়েন্সি থাকতে পারবে না, এটা হলো রুলস। তাহলে এই কথাটা জিজ্ঞেস করে যে কখন ফলেট ডেফিসিয়েন্সিটা যে থাকতে পারবে না, কখন এই স্টেজটা কি কনসেপশনের পূর্বে নাকি কনসেপশনের আগে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের অ্যান্সার সেটা হলো কনসেপশনের পূর্বে, ঠিক আছে। অর্থাৎ আগে থেকে থাকতে হবে। তাহলে ভাই কনসেপশনের পূর্বে আমি বুঝবো কি করে? তাহলে এটার জন্য যেটা অ্যাডভাইসেবল সেটা হলো যে কোনো রিপ্রোডাক্টিভ স্টেজের ফিমেলকে তারা যদি কনসেপশন প্ল্যান করে, অথবা মেক শিওর করা যে রিপ্রোডাক্টিভ স্টেজের একটা ফিমেলের বডিতে সাফিসিয়েন্ট ফলেট আছে, অর্থাৎ তাকে সেই ফলেট সাপ্লাই দিয়ে রাখা, ঠিক আছে। এবং যে ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম যে ড্রাগ গুলোর ব্যাপারে একটু জানতে হবে। ড্রাগের কথা একটা ভাই আমাদেরকে রিপ্লাই করলেন যে আইসোনিয়াজিড। আমরা আরো কমন কিছু ড্রাগের কথা বলি যেটা থেকে ইউএসএমএল সিনারিও ক্রিয়েট করতে পারে। এরকম একটা ড্রাগ হলো ভ্যালপ্রয়েড, ঠিক আছে। তো ভ্যালপ্রয়েড দিয়ে আপনাকে কি রকম সিনারিও দিতে পারে? কারণ আমরা জানি ভ্যালপ্রয়েড এটা একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ঠিক আছে, অ্যান্টি সিজার ড্রাগ। অ্যান্টি সিজার ড্রাগ মানে কি? এই ড্রাগটা মানুষ সিজার কন্ট্রোলের জন্য নাই, কন্টিনিউয়াস নিচ্ছে। তাহলে আপনাকে কোশ্চেন অনেক ভাবে করা হবে, যে একটা বলা হলো যে একটা ফিমেল আসছে, সে কিনা এখন রিসেন্টলি প্রেগনেন্ট, অথবা আপনাকে বললো যে একটা ফিমেলের একটা ডেলিভারি হয়েছে অ্যানেনসেফালি, তার এপিলেপসি ছিল, তার এপিলেপসির হিস্ট্রি ছিল। তাহলে তার এই অ্যানেনসেফালি হওয়ার মেকানিজমটা কি, তার এই নিউরাল ডিফেক্ট হওয়ার মেকানিজমটা কি? তখন আপনাকে চিন্তা করে ফেলতে হবে যে পেশেন্টের হয়তো বা ভ্যালপ্রয়েড নিত সে, এটার জন্য এটা হয়েছে, ঠিক আছে। ইন আদার ওয়ার্ডস, আপনাকে নিউরোলজির আরেকটা এক্সপেক্ট থেকে যদি কোশ্চেন করে যে একটা পেশেন্টের এপিলেপসি আছে, কন্ট্রোল করার জন্য আমরা তাকে ভ্যালপ্রয়েড শুরু করতে চাচ্ছি, তাকে আমরা এখন কি করব? নাম্বার 1, সে প্রেগনেন্ট কিনা আমি সেটা দেখব। নাম্বার 2, তাকে আমি একটা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করব, তারপরে আমি তাকে ভ্যালপ্রয়েড দিব। কথাগুলো আশা করি মনে থাকবে, সবগুলো আমি লিখলাম না, ঠিক আছে। সো অনেক ভাবে আপনাকে কোশ্চেন করবে। কখনো ভ্যালপ্রয়েডটাকে আপনাকে বলা হবে রিস্ক ফ্যাক্টর কিনা, আপনি খুঁজে বের করবেন। এটার ক্লু হলো পেশেন্টের এপিলেপসি ছিল কিনা। অথবা আপনাকে যেটা করতে পারে যে একটা পেশেন্টকে আমি ভ্যালপ্রয়েড শুরু করতে যাচ্ছি, রিপ্রোডাক্টিভ স্টেজের ফিমেল, কি আমাকে এখন করতে হবে? নাম্বার 1 চেক করতে হবে সে প্রেগনেন্ট কিনা। নাম্বার 2 যেটা করতে হবে, তাকে একটা কন্ট্রাসেপটিভ সাজেশন করতে হবে। সবার কাছে সেন্স মেক করছে আশা করি আমি। এই ব্যাপারটা সেন্স মেক করছে আমি আশা করব, ঠিক আছে। অলরাইট, সো নিউরাল টিউব ফরমেশন আমি এই জায়গাতে একটু পরে আসতেছি, তাদের এই অর্গানাইজেশনটা আমার পছন্দ হয় না, আমি একটু পরে আসতেছি এটাতে। তা একটা নিউরাল টিউব ফরমেশন হয়ে গেল। তা নিউরাল টিউব ফরমেশনের পরবর্তীতে স্টেজে আমরা কি বললাম বলেন তো? যে নিউরোপোর গুলো আছে, সেই নিউরোপোর গুলোকে ক্লোজ করা। তাহলে আমি যেটা বলছিলাম যে এটা একটা টিউবের মতন ছিল, জেনারেল একটা টিউবের মতন ছিল। সেই টিউবটাকে আমাকে আগে ক্লোজ করতে হবে। তাহলে টিউবটাকে আমি ক্লোজ করে দিলাম, এবং আমি যে কথাটা বললাম যে টিউবটা যদি আমি ক্লোজ করতে না পারি, তাহলে অ্যান্টেরিয়র নিউরোপোর, অর্থাৎ সামনের ছিদ্রটা যদি ক্লোজ করতে না পারি, অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হলে অ্যানেনসেফালি, পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হলে স্পাইনা বাইফিডা। সবাই আমরা এটা মুখস্থ করে ফেলবো, এটা ভুলা যাবে না। টিউবটাকে ক্লোজ করা কেন দরকার? এর পরের কোশ্চেন, যে ভাইয়া টিউবটাকে ক্লোজ করা কেন দরকার? অর্থাৎ টিউবটাকে যদি আমি ক্লোজ করতে পারি, তাহলে আমি এটাকে বেলুনের মতন ফুলাইতে পারবো। তাহলে এখন আসেন, টিউব ক্লোজ করছি, ভাইয়া টিউব ক্লোজ করে দিলাম, তাহলে এখন আপনি ফুলান, চলেন ফুলাই, কোনো সমস্যা নেই, আমি রাজি। তাহলে টিউবটা যখন আমরা ফুলাবো, উপরের অংশটাকে ফুলাবো, প্রথমেই টিউবটা ফুলানোর পরে টিউব ফরমেশন হয়ে গেল, বন্ধ করলাম। এখন আমি টিউবটাকে ফুলাবো, ফুলানোর পরে আমরা বাজারে এরকম কিছু বেলুন পাওয়া যায় না, এরকম টিউবের মতন ফুলে, ঠিক আছে, লম্বা বেলুন। অর্থাৎ প্রথমে সে 3টা ভেসিকল ফরমেশন হয়ে যাবে। যখন আমি টিউবটাকে ফুলাবো, একটা ভেসিকল না 3টা ভেসিকল ফরমেশন হবে, 3টা সোয়েলিং দেখা যাবে। যার সবার সামনেটাকে আমরা বলতেছি ফোর ব্রেন, যেখান থেকে বুঝতেই পারতেছে, নাম শুনেই বোঝা যাচ্ছে ফোর ব্রেন ডেভেলপ করবে, সেরেব্রাল হেমিস্ফিয়ার ডেভেলপ করবে। তারপরে যেটা সেটা হলো মিড ব্রেন, তারপরে যেটা সেটা হলো হাইন্ড ব্রেন থেকে ডেভেলপ করবে যেটা সেটা হলো ব্রেন স্টেমের কিছু অংশ এবং সেরেবেলামের কিছু অংশ। এক্ষেত্রে একটা ঘটনা ঘটার সম্ভাবনা খুবই বেশি। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হলো যে আপনি হয়তোবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অর্গানাইজেশন, কি বলে, ইয়াটাই ভুলে গেছেন, কি বলবো আমি, লাইক
কিভাবে অর্গানাইজ থাকে সেই জিনিসটাই হয়তো আপনি ভুলে গেছেন, সেই ব্যাপারে আমরা একটু ফ্যামিলিয়ার হই, চলেন। ঠিক আছে? আচ্ছা, এটার মেকানিজম কি আমি জানি। এটার মেকানিজম হলো আমাকে জুম এটা স্ক্রিনের উপরে নোটটা ফেলছে। ঠিক আছে? সো আমাকে এটা ক্লিয়ার করতে হবে। ওকে। তো এখন আমরা যেটা বলবো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর অর্গানাইজড হচ্ছে কি করে। সো সবার উপরে যেটা সেটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ার যেটার উপরে ভর করে থাকে সেটা হলো ব্রেইন স্টেম। এই হলো সে ব্রেইন স্টেম। তারপরে নিচের দিকে যেটা থাকতেছে সেটা হলো স্পাইনাল কর্ড এবং তার পেছন দিকে যেটা থাকতেছে সেটা হলো সেরেবেলাম। তাহলে সবার উপরে যেটা সেটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে? দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার আমরা সবাই জানি এটা। তিনটা জিনিস নিয়ে ব্রেইন স্টেম গঠিত। তার একটা হলো মিড ব্রেইন, তাহলে এটা হলো মিড ব্রেইন, এমবি বললাম। তারপর একটা হলো পন্স, এসব ছবি দেখতে হবে, বারবার ছবি দেখতে হবে। তার নিচেরটা হলো মেডুল অবলাঙ্গাটা। এই তিনটা জিনিস নিয়ে যেটা হয় সেটাকে বলা হয় ব্রেইন স্টেম। আমি শুধু স্টেম লিখতেছি। তার পেছন দিকে যে জিনিসটা সেটা হলো সেরেবেলাম, তাহলে এটা হলো সেই সেরেবেলাম। আর তার নিচের দিকে যেটা এক্সটেনশন লম্বা টিউবের মতন সেটা হলো স্পাইনাল কর্ড। আই লাভ স্পাইনাল কর্ড, আই লাভ ব্রেইন স্টেম। এই জিনিসগুলো খুব সিম্পল, উপরের জিনিসগুলো খুবই কমপ্লেক্স। অলরাইট, তাহলে স্পাইনাল কর্ড কি এগুলো আমরা বুঝলাম। অর্থাৎ এখন আমি ফোকাস করব স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টে না, এখন আমি ফোকাস করব উপরের অংশটাতে, উপরের অংশটা ডেভেলপমেন্টে। তাহলে উপরের অংশটা মোটামুটি কমপ্লেক্স, যেখানে আমি সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখতে পাচ্ছি, আমি ব্রেইন স্টেম দেখতে পাচ্ছি এবং আমি সেরেবেলাম দেখতে পাচ্ছি। এই কমপ্লেক্স স্ট্রাকচারটা ডেভেলপ করেছে তিনটা ভেসিকল থেকে। অর্থাৎ নিউরাল টিপটাকে যখন আমি বেলুনের মতন ফুলাইলাম, তার উপরে দিকে যেটা যে ভেসিকলটা তৈরি হলো বেলুনটা, সেটা হলো ফোর ব্রেন ভেসিকল, তারপরে মিড ব্রেন ভেসিকল, তারপরে হাইন্ড ব্রেন ভেসিকল। এখন আমাদের দায়িত্ব হবে এই ফোর ব্রেন মানে এই স্ট্রাকচার গুলোকে তিনটা ভেসিকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া, যে কোনটা থেকে কোনটা আসতেছে, তাহলে আমাদের কাজ শেষ। চলেন আমরা কাজটা শেষ করে আসি। ঠিক আছে? ওকে, আমি আরেকটা ভুল করছি, সেটা হলো এই ড্রয়িং এর মধ্যে আমি জুমের নোটেশন ইউজ করছি, দ্যাটস এটা এখন নাই। এটা সমস্যা হবে না আশা করি, ঠিক হয়ে যাবে। কয়েকদিন ইয়া করতে করতে আমি অভ্যস্ত হয়ে যাবো আবার এই নতুন সিস্টেমের সাথে। অলরাইট, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ফোর ব্রেন থেকে এখন আমাদের দুইটা জিনিস ডেভেলপ করতে হবে। কেন দুইটা জিনিস ডেভেলপ করতে হবে? আমরা জানি যে ফোর ব্রেনের ভেতরে যেটা থাকে, অর্থাৎ সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেতরে কিছু জিনিস থাকে, সেটাকে বলা হয় বেজাল গ্যাংলিয়া, রাইট? তাহলে বেজাল গ্যাংলিয়া গুলোকে ডেভেলপ করে দেখাতে হবে। ফোর ব্রেন দুইটা জিনিসের ভাগ হয়, একটা হলো টেলেনসেফালন আর একটা হলো ডায়েনসেফালন। ঠিক আছে? নামগুলো একটু কঠিন, বাট কয়েকবার প্র্যাকটিস করলে আমি আশা করব সবকিছু ঠিক হয়ে যাবে। টেলেনসেফালন থেকে যেটা ডেভেলপ করবে সেটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে? সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং বেজাল গ্যাংলিয়া। আর ডায়েনসেফালন থেকে যেগুলো ডেভেলপ করতেছে সেটা হলো থ্যালামাস, হাইপোথ্যালামাস। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এবং আপনাকে এই জিনিস থেকে আরেকটা জিনিস বুঝতে হবে, যখন আপনি একটা টিউব নিয়ে চিন্তা করতেছেন, যেটা একটা টিউব ছিল, একটা টিউবের মধ্যে ভেতরে হলো কিছু ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটাকে আমি বলতেছি ক্যাভিটি। আর টিউবের যেটা বাইরের দিকে যেটা সেটা হলো ওয়াল। সবসময় একটা কথা মনে রাখবেন, ওয়াল থেকে ডেভেলপ করবে টিস্যু, আর ক্যাভিটি থেকে যেটা ডেভেলপ করবে সেটা হলো ব্রেইনের ভেন্ট্রিকল। অর্থাৎ আমি যে আপনাকে বলতেছি টেলেনসেফালন, অর্থাৎ এই ফোর ব্রেন ভেসিকল, এখানে একটা ক্যাভিটি ছিল, তাহলে টেলেনসেফালন ফর্মেশন হলো, এটা একটা টেলেনসেফালন, এটা একটা টেলেনসেফালন, এটা একটা ডায়েনসেফালন। তাহলে টেলেনসেফালনের ভেতরে একটা ক্যাভিটি আছে। টেলেনসেফালন দুইটা টেলেনসেফালন, তাদের ভেতরে একটা একটা করে ক্যাভিটি আছে, তাদের মধ্যে কমিউনিকেশন আছে এবং তারা ডায়েনসেফালনের যে ক্যাভিটি সেটার সাথে কানেক্টেড। কারণ কি? কারণ তারা সেম টিউব থেকে ডেভেলপ করছে। তার মানে একটা টিউবের মধ্যে আমরা পাবো ওয়াল, একটা টিউবের মধ্যে আমি পাবো ক্যাভিটি। ক্যাভিটি থেকে পরবর্তীতে আমাদের যেটা ডেভেলপ করবে সেটা হলো ব্রেইনের ভেন্ট্রিকুলার সিস্টেম। ব্রেইনের ভেন্ট্রিকুলার সিস্টেমটা কি সেটা আমরা সবাই জানি। ব্রেইনের ভেন্ট্রিকুলার সিস্টেম প্রথমে যেটা আমি যেটা ব্রেইনের অর্গানাইজেশন আঁকছিলাম সেটা আবার আঁকতেছি। সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটার মধ্যে যেটা থাকতেছে সেটা হলো দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকলের পরে যেটা থাকতেছে থার্ড ভেন্ট্রিকল, এবং ব্রেন স্টেমের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো ফোর্থ ভেন্ট্রিকল, এবং স্পাইনের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো সেন্ট্রাল ক্যানেল অফ দ্য স্পাইন। তার মানে এটা সেন্স মেক করে যে সবকিছুর মধ্যে কি করে একটা মানে আমরা এই ভেন্ট্রিকুলার সিস্টেম পাওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ জিনিসটা ডেভেলপ করছে নিউরাল টিউব থেকে এবং নিউরাল টিউবের মধ্যে ক্যাভিটি আছে। তাহলে চলেন টেলেনসেফালনের যে ক্যাভিটি সেখান থেকে কি ডেভেলপ করলো। তাহলে টেলেনসেফালন থেকে যেহেতু সেরেব্রাল হেমিস্ফিয়ার ডেভেলপ করছে, তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভেতরে যে ক্যাভিটি সেটাকে আমরা জানি ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস ইজ ল্যাটারাল ভেন্ট্রিকল। তারপরে যেটা সেটা হলো ডায়েনসেফালন, ডায়েনসেফালনের যে থ্যালামাস, তাহলে থ্যালামাস যে স্ট্রাকচার গুলো চারপাশে সেটা হলো থার্ড ভেন্ট্রিকল। তাহলে ডায়েনসেফালন থার্ড ভেন্ট্রিকল খুব বেশি ইম্পর্টেন্ট না, সরাসরি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম, বাট এইটা ফ্যামিলিয়ার না হলে আপনি অন্য জিনিস বুঝবেন না।
তারপরে ব্যাপার সেটা হলো মিড ব্রেন। মিড ব্রেনের মধ্যে যে এই জিনিসটা থাকে, মিড ব্রেনের যে ক্যাভিটি সেটা হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আমরা এটা দেখেছি, সেরেব্রাল অ্যাকুইডাক্ট কি, এটা হলো মিড ব্রেন। এই মিড ব্রেনের মধ্যে ছোট্ট একটা ছিদ্র, সেটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এবং তার পরবর্তীতে যে জিনিসটা অর্থাৎ মিড ব্রেন, মেজেনসেফালন, মেজেনসেফালন থেকে বুঝতেই পারতেছি মিড ব্রেন, এবং এখানে হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তার নিচে চলে আসি, তাহলে ব্রেন স্টেমের মধ্যে তিনটা জিনিস ছিল, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। মিড ব্রেন, মেজেনসেফালন এখান থেকে চলে গেল, রাইট? ফোরব্রেন মিড ব্রেন ভেসিকলের সাথে এটা সম্পর্কিত হয়ে গেল। তাহলে ব্রেন স্টেমের বাকি থাকে কি? মিড ব্রেন শেষ, ডেভেলপ হয়ে গেছে, বাকি থাকে পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। তাহলে সেটা আমি ডেভেলপ করবো হাইন্ড ব্রেন থেকে, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। আর বাকি থাকে কি? পেছন দিকে সেরে বেলাম। তাহলে আমার পেছন দিকে সেরে বেলাম, ঠিক আছে? পেছন দিকে সেরে বেলাম। তাহলে এখান থেকে কিভাবে জিনিসগুলো ডেভেলপ করতেছে সেটা বুঝে ফেললাম। তাহলে পন্সের সাথে সাথে সেরে বেলাম কেন, মেডুলা অবলাঙ্গাটা না সাথে না কেন? অর্গানাইজেশনটা বুঝলেই বুঝে যাবো। অর্থাৎ এটা হলো মিড ব্রেন, এটা মেডুলা অবলাঙ্গাটা একদম ছোট এবং নিচের দিকে। আর এই মিড ব্রেন এবং মিড ব্রেনের পরে যে পন্স, এটার সাথে হলো সেরেব্রামের সবচেয়ে বেশি সম্পর্ক। তার মানে এটা সেন্স মেক করে যে মেডুলা অবলাঙ্গাটা এটা নিচের দিকে থাকবে এবং সে আলাদা থাকবে। এবং এই এরিয়াতে যেই ক্যাভিটিটা আমরা জানি সেটাই হলো ফোর্থ ভেন্ট্রিকল। যে ফোর্থ ভেন্ট্রিকলের পেছন দিকে থাকতেছে হলো সেরেব্রাম, আর সামনের দিকে থাকতেছে হলো ব্রেন স্টেম। যদি এটার বাউন্ডারি এবং রিলেভেন্ট অ্যানাটমি আমরা যখন সম্পর্কিত টপিকস আসবে সেখান থেকে আমরা পড়ে ফেলবো। আশা করি এই টেবিলটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকারও কথা না। এখন আমরা সামনে আগাবো। সামনে আগাবো মানে হলো আমরা একটু নিচের দিকে নামবো, কারণ আমরা নিউরাল টিউবের উপরের অংশটা পড়ে ফেলেছি। অর্থাৎ নিউরাল টিউবটা এখানে দেখতে মনে হচ্ছে সম্পূর্ণ, আসলে এটা সম্পূর্ণ না। নিউরাল টিউব যেটা ছিল সেটা এরকম একটা নিউরাল টিউব ছিল। নিউরাল টিউব ফর্মেশন হলো, এটাকে আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাদের ভেসিকল গুলো তৈরি হয়েছে এখানে, ফোর ব্রেন ভেসিকল, মিড ব্রেন ভেসিকল, হাইন্ড ব্রেন ভেসিকল। ফোর ব্রেন ভেসিকল, মিড ব্রেন ভেসিকল, হাইন্ড ব্রেন ভেসিকল। সেই ফোর ব্রেন ভেসিকল থেকে টেলেনসেফালন, ডাইনসেফালন। টেলেনসেফালন থেকে তৈরি হয়েছে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর টেলেনসেফালনের ভেতরে একটা ক্যাভিটি থাকবে। আমরা বললাম যে ওয়াল থেকে তৈরি হবে ব্রেন টিস্যু এবং ক্যাভিটি থেকে তৈরি হবে ক্যাভিটি। তাহলে সেই ক্যাভিটি থেকে যেটা ক্যাভিটি তৈরি হলো সেটা হলো ল্যাটারাল ভেন্ট্রিকল। ঠিক তার নিচে যেটা, এটা পাঁচটা ভাগে ভাগ হয়েছে সেটা আমরা বুঝলাম, 1 2 3 4 5। তারপরে যেটা, অর্থাৎ পুরোটা জিনিস থেকে আসছে অ্যাকচুয়ালি কি বলে ফোর ব্রেন ভেসিকল থেকে। তারপরে যেটা আসলো সেটা হলো ডাইনসেফালন। ডাইনসেফালন থেকে থ্যালামাস, হাইপোথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো ডাইনসেফালন আমরা জানি। এটা যেই ভেন্ট্রিকলের চারপাশে অবস্থিত সেটা হলো থার্ড ভেন্ট্রিকল। তারপরে যেটা সেটা হলো মিড ব্রেন ভেসিকল। মিড ব্রেন ভেসিকল থেকে ডেভেলপ করবে মিড ব্রেন, মাঝখানে একটা নাম এক্সট্রা মনে রাখতে হবে, সেটার নাম হলো মেজেনসেফালন। আমি কি খুব দ্রুত কথা বলতেছি নাকি ঠিক আছে? কারণ কথা যদি আমি খুব দ্রুত এবং স্মুথ না বলি, মানে আমি যদি তোতলাই, আমি যদি এগুলো অনেক টাইম কিল করে, ঠিক আছে? আমার কথা খুব দ্রুত হয়ে যাচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমি একটু স্লো বলবো। না কারো ভাইয়া যদি ঠিক আছে। ওকে, কারো যদি সমস্যা হয় যে ভাই আরেকটু স্লো বলবেন এবং সেক্ষেত্রে আমাকে পার্সোনালি আপনি বলতে পারেন অথবা গ্রুপে যে কোনো জায়গায় বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া তাহলে আমাদের এই একটু টেবিলটা slow শেষ। হলে আমরা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ কি? একটু স্লো হইলে ভালো হয়। ও আচ্ছা, না এটা ঠিক হয়ে যাবে, আপনি কদিন পরে আপনিও অ্যাডাপ্টেড হয়ে যাবেন, ঠিক আছে? আরেকটা ব্যাপার, আমরা রেকর্ডিং দিয়ে দিচ্ছি, আপনি আবার রেকর্ড থেকেও ক্যাচ করবেন, ঠিক আছে? আর মনোযোগটা আমরা একটু বাড়াই, কেমন? কারণ শেষ করতে হবে তো, অল্প মানে অনেক পড়া, ইউএসএমএল তে অনেক পড়া, ট্রাস্ট মি অনেক পড়া। এবং আমি যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে আপনি বোরড হয়ে যাবেন একটা সময়। ওকে, এখন আমরা যেটা করব যে আমরা নিউরাল টিউবের নিচের দিকে জিনিসগুলো উপরের দিকে জিনিস পড়লাম, নিচের দিকে জিনিস পড়ি নাই। অর্থাৎ নিচের দিকের এটা হলো স্পাইনাল কর্ড। তাহলে নিউরাল টিউবের নিচের পোর্শন থেকে যেটা ডেভেলপ করবে সেটা হলো স্পাইনাল কর্ড ডেভেলপ করবে। এবং স্পাইনাল কর্ডের ভেতরে নিউরাল টিউবের এই এরিয়াটাতে যে ক্যাভিটি আছে সেখান থেকে ডেভেলপ করবে সেন্ট্রাল ক্যানাল, রাইট? তাহলে এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট। কিন্তু শুধুমাত্র একটু কনসেপ্ট নিলেই হবে না, আমাদেরকে আরেকটু চিন্তা করতে হবে। তাহলে আরেকটু চিন্তা করার জন্য কিভাবে চিন্তা করতে হবে যে স্পাইনাল কর্ডের একটু মানে কমপ্লিট ডেভেলপমেন্ট সম্পর্কে একটু জানতে হবে। তাহলে স্পাইনাল কর্ডের একটা ক্রস সেকশন যখন আমরা আঁকি, স্পাইনাল কর্ডের একটা ক্রস সেকশন যখন আঁকি, সেটার ভিতরে একটা এইচ শেপ, সেটার ভিতরে একটা এইচ শেপ গ্রে ম্যাটার থাকে। এটা হলো সেই এইচ শেপ গ্রে ম্যাটার, এটা হলো সেই এইচ শেপ গ্রে ম্যাটার। স্পাইনাল কর্ডের আপনি যেই সেগমেন্টে আঁকেন না কেন, সবসময় আপনাকে যেটা করতে হবে, তার ভেন্ট্রাল হর্ন গুলো, অর্থাৎ অ্যান্টিরিয়র হর্ন অথবা ভেন্ট্রাল হর্ন, ভেন্ট্রাল মানে হলো অ্যান্টিরিয়র, এটা রাখতে হবে আপনার ছবির নিচের দিকে। তাহলে এটা হলো ভেন্ট্রাল হর্ন, আর পেছন দিকে যেটা সেটা হলো ডরসাল হর্ন। তাহলে ভেন্ট্রাল হর্ন আর ডরসাল হর্নটাকে আলাকে আপনাকে বুঝতে হবে যে আপনি যেভাবেই মানে যেই সেগমেন্টে আঁকেন না কেন, আপনাকে সবসময় এই ওরিয়েন্টেশনে ছবিটা আঁকতে হবে।
তাহলে এই ওরিয়েন্টেশনের সাথে আমরা এই কনসেপ্টটাকে নিয়ে আসবো, অ্যালার প্লেট আর বেজাল প্লেট। তাহলে ছবিটা আমরা মনে রাখবো স্পাইনাল কর্ডের একটা নর্মাল সেকশনের ছবি, এটা হলো ভেন্ট্রাল কর্ড আর উপরেরটা হলো ডরসাল কর্ড, সরি ভেন্ট্রাল হর্ন ডরসাল হর্ন। আমরা জানি ভেন্ট্রাল হর্নটা মোটর নিউরন আর ডরসাল হর্নটা সেন্সরি নিউরন। তাহলে প্রিমিটিভ স্টেজে যখন আমাদের নিউরাল টিউবটা এরকম ছিল, সেখানে প্লেট গুলোর কথা আসতেছে, যে প্লেট অর্থাৎ এটা হলো টিউব, নিউরাল টিউব, ভেতরের ক্যাভিটি। তাহলে উপরেরটাকে আমি বলতেছি একটা প্লেট, নিচেরটাকে আমি বলতেছি একটা প্লেট। এখন কমন সেন্স কি বলে? তাহলে এই ক্যাভিটি, এটা হলো সেই ক্যাভিটি, ক্যাভিটির নিচের অংশ থেকে ডেভেলপ করছে ভেন্ট্রাল হর্ন, ক্যাভিটির উপরের অংশ থেকে ডেভেলপ করছে ডরসাল হর্ন। তাহলে এটা যদি আমাদের প্রিমিটিভ নিউরাল টিউব হয়, স্পাইনাল কর্ডের পোর্শনটুকু, তার নিচের প্লেটটাকে আমি কি বেজাল প্লেট বলবো না? বেজাল, এই বেজাল মানে কি? বেসমেন্ট। তাহলে দুইটা প্লেটের মধ্যে কোনটাকে আপনি বেজাল প্লেট বলবেন? কমন সেন্স কি বলে? অবশ্যই আমি এটাকে বেজাল প্লেট বলবো। তাহলে একটা প্লেটের নাম আপনি যদি ফিক্স করে ফেলেন এটা বেজাল প্লেট, তাহলে কোনটা অ্যালার প্লেট? তো অবশ্যই উপরেরটা অ্যালার প্লেট। তাহলে বলেন উপরেরটা অ্যালার প্লেট। এখন বলেন এই ছবির সাথে এই ছবিটা করসপন্ডেন্স দেখেন, এই ছবির সাথে এটা অ্যাডজাস্ট করেন। নিচের দিকে যেটা, নিচের দিকে এটা ভেন্ট্রাল হর্ন। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বেজাল প্লেট থেকে কোনটা আসবে, আপনি বলবেন ভেন্ট্রাল হর্ন। আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় অ্যালার প্লেট থেকে কোনটা আসবে, আপনি অ্যালার প্লেট থেকে কোনটা আসবেন, আপনি বলবেন ডরসাল হর্ন অথবা সেন্সরি নিউরন, সেন্সরি রুট, মানে সেন্সরি ইয়াগুলা। খুবই সিম্পল, রাইট? তাহলে একটু টেকনিক অবলম্বন করলে এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। ইউএসএমএল স্টেপ 1 আরেকটা জিনিস জিজ্ঞেস করে, মেকানিজমের ব্যাপার স্যাপারগুলো শর্টলি পড়তে হবে, খুব অল্প অল্প করে পড়তে হবে, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম অনেক কিছুই মুখস্থের ব্যাপার স্যাপার আছে, এই জন্য রিভিশনটা অনেক বেশি দিতে হয়। এই অ্যালার প্লেট থেকে সেন্সরি নিউরন গুলো ডেভেলপ করার জন্য যে রেগুলেশন করে সে হলো ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, আর হলো মরফোজেনিক প্রোটিন বিএমপি। এই দুইটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটাকে এক্সপ্লেন করায় বোঝানো সম্ভব না। আরেকটা ব্যাপার কি, সেটা হলো বেজাল প্লেট থেকে যে মোটর নিউরন আসতেছে, মোটর হর্ন আসতেছে, সেটা হলো সনিক হেজহগ জিন। এই সনিক হেজহগ জিনের ব্যাপারটা আপনাকে জানতে হবে, মনে রাখতে হবে যে সনিক হেজহগ জিনটা নিউরাল টিউবের ফরমেশনের জন্য ইম্পর্টেন্ট। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, এই পর্যন্ত বুঝতে কারো কোনো কোশ্চেন নাই, কোনো সমস্যা নাই। আমি তাহলে সামনে আগাই। হ্যাঁ চলেন আমি সামনে আগাই। তা সামনে যখন আমরা আগাবো, এক্ষেত্রে যে জিনিসটা পড়তে হবে যে নিউরাল টিউব ইটসেলফ, অর্থাৎ একটা নিউরাল টিউব থেকে কি কি জিনিস ডেভেলপ করে। আমরা আজকে বলছিলাম যখন নিউরাল টিউব ডেভেলপ করে তখন তার চারপাশে কিছু নিউরাল ক্রেস্ট সেল ফরমেশন হয়। তাহলে আপনাকে এখন মনে রাখতে হবে যে নিউরাল টিউব থেকে টোটাল কি কি জিনিস ডেভেলপ করে, নিউরাল ক্রেস্ট সেল থেকে টোটাল কি জিনিস ডেভেলপ করে। ঠিক আছে? তাহলে নিউরাল টিউব থেকে ডেভেলপ করতেছে সিএনএস এর যত নিউরন। একটা কথা মনে রাখবেন, আমাদের কিছু যখন কোনো নিউরন নিয়ে কথা হবে, নিউরনের লোকেশনটা চিন্তা করতে হবে, ইজ ইট সিএনএস নিউরন অর দিস ইজ পিএনএস নিউরন। সিএনএস মানে কি? সিএনএস মানে হলো স্পাইনাল কর্ড এন্ড ব্রেইন। তাহলে যে কোনো কিছু যেটা ব্রেনের মধ্যে অথবা স্পাইনাল কর্ডের ভেতরে, তাহলে সেটা সিএনএস, তার মানে সেটা নিউরাল টিউব থেকে আসছে। আর যখন দেখবেন সেটা পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাহলে আপনাকে ধরে নিতে হবে সেটা নিউরাল ক্রেস্ট সেল থেকে আসছে। সো এটা হলো একটা রুল অফ থাম্ব। তাহলে সিএনএস নিউরন থেকে এটা আসলো। ঠিক আছে? তাহলে বুঝলেন নিউরাল ক্রেস্ট সেল থেকে তাহলে কি আসবে? পিএনএস এর নিউরন গুলো আসবে। তাহলে ডরসাল রুট গ্যাংলিয়া, এই কথাগুলো আমরা যখন আমরা স্পাইনাল কর্ড পড়বো তখন আর কি রিলেভেন্ট। ডরসাল রুট গ্যাংলিয়া বলতে আমরা একটা জিনিস জানি, এটা হলো স্পাইনাল কর্ড, এটা হলো ডরসাল হর্ন, এটা হলো ভেন্ট্রাল হর্ন। আমরা জানি ডরসাল হর্নের এখানে একটা ডরসাল রুট গ্যাংলিয়া থাকে। যখনই বলা হবে গ্যাংলিয়া, তার মানে এখানে নিউরোনাল সেল বডি আছে, তার একটা প্রসেস এদিকে আর একটা প্রসেস এদিকে। তাহলে এই যে নিউরোনাল সেল বডিটা, এই যে তাহলে টোটাল জিনিসটা ডরসাল হর্ন, এটা কি স্পাইনাল কর্ডের ভেতরে? না, এটা স্পাইনাল কর্ডের বাইরে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই নিউরনটা কোথা থেকে ডেভেলপ করলো, তখন আপনার অ্যান্সার হবে যেহেতু এটা স্পাইনাল কর্ডের বাইরে, অর্থাৎ সিএনএস এর বাইরে, অর্থাৎ এটা পিএনএস এর অংশ, তাহলে এটা নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করলো। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যেই নার্ভ যে একজন সেটাকে কভার করে রাখে, যে তার নাম হলো সোয়ান সেল। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যেই একজন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেই একজনে যে মাইলিন দেয় তার নাম হলো অলিগোডেন্ড্রোগ্লিয়া। তাহলে আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে সোয়ান সেল কোথা থেকে ডেভেলপ করছে, আপনার অ্যান্সার হবে যেহেতু এটা পিএনএস এর নিউরনকে কভার করে রাখে, তাহলে এটা ডেভেলপ করছে নিউরাল ক্রেস্ট সেল থেকে। আর আপনাকে যখন কোশ্চেন করবো অলিগোডেন্ড্রোগ্লিয়া কোথা থেকে ডেভেলপ করছে, যেহেতু অলিগোডেন্ড্রোগ্লিয়া সিএনএস এর ভেতরের একজন গুলাকে কভার করতেছে, তাহলে এটা ডেভেলপ করছে নিউরাল টিউব থেকে। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে অটোনমিক গ্যাংলিয়া, আমরা জানি অটোনমিক গ্যাংলিয়া মানে হলো সিম্প্যাথেটিক অথবা প্যারাসিম্প্যাথেটিক নার্ভের অংশ। আমরা জানি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আমাদের বডির
পেরিফেরালি যে ভিসেরা গুলো আসে সেই ভিসেরাতে নার্ভ সাপ্লাই দেয়, তার মানে এটা পিএনএস এর অংশ। পিএনএস গ্লায়াল সেল, পিএনএস গ্লায়াল সেল মানে পেরিফেরাল নার্ভ সিস্টেমের গ্লায়াল সেল, যে কথাটা আমি বললাম সোয়ান সেল, স্যাটেলাইট সেল। অ্যাড্রেনাল মেডুলা, আমরা জানি অ্যাড্রেনাল মেডুলাটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা অংশ। অ্যাড্রেনাল মেডুলা থেকে যে হরমোন গুলো আসে সে হলো এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। সে যদিও অন্য একটা গ্ল্যান্ডের মধ্যে অবস্থিত, কিন্তু সে অরিজিন হয়েছে নার্ভাস টিস্যু থেকে, যেহেতু সে নিউরো হরমোন সিক্রেশন করতেছে। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় অ্যাড্রেনাল মেডুলাটা কিসের অংশ, অ্যান্সার হবে নিউরাল ক্রেস্ট সেলের অংশ। এটা ছাড়া অনেক কিছু আছে যারা কিনা নিউরোলজির কোন অংশ না, নিউরাল পার্ট না, কিন্তু এরপরও নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপমেন্ট হয়। এটার একটা কারণ হলো, আমরা বলেছিলাম নিউরাল ক্রেস্ট সেলের একটা বৈশিষ্ট্য হলো সে মাইগ্রেট করে সামনে আগাতে পারে। অর্থাৎ হার্টের যখন একটা হার্ট ডেভেলপ করে, আমরা জানি হার্ট ডেভেলপ করার সময় সেখানে সেপ্টাম ফর্মেশন হতে হয়। এই সেপ্টাম ফর্মেশনের ব্যাপারে ওই নিউরাল ক্রেস্ট সেলের ভূমিকা আছে। সে আরো কি কি জিনিস ফর্ম করে এই ব্যাপারগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসবেই, মাস্ট আসবে, এটা ভেরি ভেরি হাই ইয়েল্ড। এখান থেকে মেলানোসাইট আসতে পারে, এখান থেকে আসতে পারে ব্র্যাঙ্কিয়াল এবং মেসেনক্যামাল বিভিন্ন সেল, ব্র্যাঙ্কিয়াল আর্চ এবং ব্র্যাঙ্কিয়াল আর্চ মেসেনক্যাম। এই নিউরাল ক্রেস্ট সেল থেকে আরেকটা জিনিস ডেভেলপ করে, সেটা হলো প্যারাফলিকুলার সেল। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব, কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা দেখলাম যে কি বলে যে নিউরাল প্লেট অথবা নিউরো একটোডার্ম, ইট ওয়াজ এ পার্ট অফ একটোডার্ম। এখন স্বভাবতই একটা কোশ্চেন চলে আসতে পারে যে এই নিউরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মেসোডার্মের কি কোনো ভূমিকা আছে কিনা, মেসোডার্ম থেকে কোনো অংশ আসে কিনা। হ্যাঁ, সেটা আসে। সেটা হলো মেসোডার্ম থেকে মাইক্রোগ্লিয়া, ম্যাক্রোফেজ। ঠিক আছে, অর্থাৎ সিএনএস এর যে প্রোটেক্টিভ সেলগুলো আছে, অর্থাৎ ম্যাক্রোফেজ অথবা মাইক্রোগ্লিয়া, সেটা হলো মেসোডার্মের অংশ। এই জিনিসটা মনে রাখতে হবে। আশা করি এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা নাই। আমরা এখন সামনে আগাচ্ছি। ওকে, এখন আমরা নিউরাল টিপ ডিফেক্টের মধ্যে আরেকটু ডিটেলস পড়াশোনা করব। অলরেডি আমরা নিউরাল টিপ ডিফেক্ট থেকে যে কথাগুলো বলে ফেলছি, সেটা হলো একটা হলো তার রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বেশি এমফাসাইজ করব আমরা কোন জিনিসটাকে, সবচেয়ে বেশি এমফাসাইজ করব আমরা ফলের ডেফিসিয়েন্সিটাকে। ম্যাটারনাল ফলের ডেফিসিয়েন্সি কথাটা জানা জরুরি। সেই ফলের ডেফিসিয়েন্সি হতে পারে ডায়েটারি, সেই ফলের ডেফিসিয়েন্সি হতে পারে অ্যান্টিফলেট ড্রাগ। অ্যান্টিফলেট অনেকগুলো ড্রাগের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ভ্যালপ্রয়েড। আমি আপনাদেরকে নোট দিয়ে দিব ক্লাস শেষে, কোনো সমস্যা নেই। নিউরাল টিপ ডিফেক্ট থেকে কি ধরনের কোশ্চেন আসে? নিউরাল টিপ ডিফেক্ট থেকে এক ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হলো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিস জিজ্ঞেস করা মানে হলো কোন ধরনের নিউরাল টিপ ডিফেক্ট, সেটা আপনি বুঝেন কিনা। কোন ধরনের নিউরাল টিপ ডিফেক্ট হবে সেটাকে প্রথমে ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে হবে, কারণ আমরা জানি নিউরাল টিপ ডিফেক্ট হচ্ছে দুইটা নিউরাল যে পোর ছিল, নিউরো টিউবের যে দুইটা ওপেনিং ছিল, এই ওপেনিং ক্লোজ না হওয়ার জন্য। যা সামনের ওপেনিংটাকে বলতেছে আমি অ্যান্টেরিয়র নিউরোপোর। অ্যান্টেরিয়র নিউরোপোর যদি ক্লোজ না হয়, তাহলে তার ডিফেক্টের নাম একটাই, সেটা হলো অ্যানেনসেফালি। এই হলো সেই অ্যানেনসেফালি, এই হলো সেই অ্যানেনসেফালি। পোস্টেরিয়র নিউরোপোর যদি ডেভেলপমেন্ট না অর্থাৎ ক্লোজ না হয়, সেক্ষেত্রে আমরা কাপল অফ ডিফেক্ট পাই। এই ডিফেক্ট গুলোকে আলাদা করা জানতে হবে, সেটাই হলো আমাদের এখন পড়ার বিষয়। কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে আমি যেটা পাবো সেটাকে একত্রে যেটা বলা হয় সেটা হলো স্পাইনা বাইফিডা। সেই স্পাইনা বাইফিডার মধ্যে অনেকগুলো টাইপ আছে। একটা টাইপকে বলা হয় স্পাইনা বাইফিডা অকালটা, আরেকটা টাইপকে বলা হয় মেনিঙ্গোসিল, আরেকটা টাইপকে বলা হয় মেনিঙ্গোমায়োলোসিল, আরেকটা টাইপকে বলা হয় মায়োলোস্কাইসিস। টাইপগুলো শুনতে, নামগুলো শুনতে খুব কঠিন মনে হচ্ছে, সন্দেহাতীত ভাবে বলা যেতে পারে, কিন্তু এই কঠিনটা কঠিন থাকবে না। স্টে টিউনড। ওকে, অ্যানেনসেফালি মানে কি? তার অ্যান্টেরিয়র নিউরোপোর ডেভেলপ করে নাই। অ্যান্টেরিয়র নিউরোপোর যদি ডেভেলপ না করে, আমাদের সেই বেলুন ফর্মেশন করা কি সম্ভব? ফোর ব্রেন ভেসিকল, মিড ব্রেন ভেসিকল, হাইন্ড ব্রেন ভেসিকল, এটা কি ফর্মেশন করা সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই এক্ষেত্রে সবাই বলবে ফর্মেশন করা সম্ভব না। ফোর ব্রেনটা তো অবশ্যই ফর্মেশন হবে না, নিচের গুলো হয়তো একটু অ্যাটেম্প নিতে পারে। তাহলে ফেলিউর টু নিউরোপোর ক্লোজ, এটা যদি ক্লোজ না হয় সেক্ষেত্রে আমাদের ফোর ব্রেন থাকবে না। ফোর ব্রেন যদি না থাকে তাহলে কি বাচ্চা বাঁচবে? এই বাচ্চা বাঁচবে না, অর্থাৎ যে কোনো একটা সময় সে মারা যাবে। কি কি ফাইন্ডিং পাওয়া যাবে এর সাথে, এখন আমাদেরকে সেটা জানতে হবে। অ্যানেনসেফালির একটা পেশেন্টের অ্যানেনসেফালি যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে যেটা হয় প্রেগন্যান্সি কমপ্লিকেটেড হয় পলিহাইড্রোঅ্যামনিয়ন দিয়ে। আমি যদি মেকানিজমটা জানি, আমার জন্য ব্যাপারটা খুবই সহজ হয়ে যাবে। চলেন আমরা মেকানিজমটা পড়া শুরু করে দিই। এটা কোথা থেকে আসছে আমি জানি না, এটা আমরা চেঞ্জ করি। ঠিক আছে,
ও ইন্টারেস্টিং। ওকে, অলরাইট। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলাম যেন, যে অ্যানেনসেফালির একটা পেশেন্টের কি কি ফাইন্ডিং থাকতে পারে। তাহলে একটা অ্যানেনসেফালির পেশেন্টের ব্রেনই যদি না থাকে তাহলে তার কোনো সোয়ালিং সেন্টার থাকবে? তাহলে তার কোনো সোয়ালিং সেন্টার নেই। সোয়ালিং সেন্টার যদি না থাকে তাহলে সে পানি গিলতে পারবে না। পানি গিলতে না পারলে কি সমস্যা? থার্ড ট্রাইমেস্টারে অ্যামনিওটিক ফ্লুইডের সোর্সটা কি আমাকে বুঝতে হবে। অ্যামনিওটিক ফ্লুইডের ইনপুট আউটপুটটা আমাকে বুঝতে হবে। তাহলে ধরেন এটা একটা অ্যামনিওটিক ফ্লুইডের স্যাক, আমি ইনপুট দেখে বলবো যে কিভাবে এখানে ফ্লুইড আসতেছে, আউটপুট থেকে আমি বলবো কিভাবে এখান থেকে ফ্লুইডটা আউট হয়ে যাচ্ছে। ইনপুটের একটা সোর্স হলো ফিটাল ইউরিন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। হ্যাঁ, ফিটাল ইউরিন, আপনার ইউরিন আপনি খাইতেন। এরপরও মানুষ অহংকার করে। অনেকের একটা কোশ্চেন যে কেন মানুষের এই জন্মের প্রক্রিয়াটা তো নোংরা, এটা তো আল্লাহ চাইলে ক্লিন করতে পারতো। এটার কারণ হলো মানুষ যেন অহংকার না করে। ঠিক আছে, তাহলে একটা ব্যাপার হলো যে হ্যাঁ আপনি নিজের ইউরিন নিজে খাইতেন কিন্তু সমস্যা হয় নাই, কারণ হলো সেটা স্টেরাইল ছিল, সেখানে কোনো ব্যাকটেরিয়া ছিল না। সমস্যা হতে পারতো আরেকটা কারণে যে অতিরিক্ত নাইট্রোজেন খেয়ে ফেলতেছেন কিনা, সেটা হয় নাই কারণ ম্যাটার্নাল সার্কুলেশন সেটাকে বারবার রিনিউ করতো। অর্থাৎ ম্যাটার্নাল সার্কুলেশনের একটা ব্যাপার আছে এখানে। অর্থাৎ আরেকটা সোর্স হলো প্লাসেন্টা। এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে বোঝাটা খুবই সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয়ে যায়? কোনো কারণে যদি ফিটাল ইউরিন ফর্মেশন না হয়, রেনাল ডিফেক্ট, তার অ্যামনিওটিক ফ্লুইড ফর্মেশন হবে না। পলিহাইড্রোঅ্যামনিয়ন হবে নাকি অলিগোহাইড্রোঅ্যামনিয়ন হবে? আমি জানি সবাই বলতেছেন অলিগোহাইড্রোঅ্যামনিয়ন হবে, আপনি কারেক্ট। ম্যাটার্নাল প্লাসেন্টাল ডিফেক্ট, ধরেন মায়া কোকেন খাইতো অথবা মায়ের হাইপারটেনশন ছিল। হাইপারটেনশন থাকলে আমরা জানি ভেসো কনস্ট্রিকশন হয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তাহলে প্লাসেন্টাল ভেসো কনস্ট্রিকশন, ব্লাড আসতেছে না প্লাসেন্টাতে। অলিগোহাইড্রোঅ্যামনিয়ন হবে নাকি পলিহাইড্রোঅ্যামনিয়ন হবে? আমি জানি আপনি বলতেছেন অলিগোহাইড্রোঅ্যামনিয়ন হবে। এখন আসেন আউটপুটটা কি। তাহলে ফিটাল ইউরিন আপনি দিচ্ছেন, মজার ব্যাপার আপনি সেই অ্যামনিওটিক ফ্লুইডটা আবার খাচ্ছেন। তাহলে ফিটাল সোয়ালোইং, তাহলে ফিটাস সেটা খাচ্ছে, গিলতেছে। এটা হলো তার একটা সিগনিফিকেন্ট আউটপুট। কোন কারণে যদি আপনার ইনপুট ঠিক থাকে কিন্তু আউটপুট ঠিক না থাকে, তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বাড়তে থাকবে। যখন আপনার অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বাড়তে থাকবে তখন আপনার হবে পলিহাইড্রোঅ্যামনিয়াস। যখন আপনার পলিহাইড্রোঅ্যামনিয়াস হবে তখন ম্যাটার্নাল ডিস্ট্রেস, আপনার মার কষ্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা মজার একটা ব্যাপার হলো যে এখানে 1 নাম্বার কন্ডিশন হলো ম্যাটার্নাল ডিস্ট্রেস। তাহলে সেই ডিস্ট্রেসটা নোট নাও করতে পারেন, নাহলে করলেন ম্যাটার্নাল ডিস্ট্রেস। যখন ফ্লুইডের প্রেসার খুব বেশি হবে তখন প্রিম্যাচুর রাপচার হবে, প্রম হবে। যখন রাপচার মেমব্রেন হবে তখন কি হতে পারে? ইনফেকশন হতে পারে এবং প্রিম্যাচুর লেবার হতে পারে। অ্যাটলিস্ট প্রিম্যাচুর লেবারটা আমরা জেনে রাখি। তাহলে মায়ের কি কি কমপ্লিকেশন হবে? এক হলো পলিহাইড্রোঅ্যামনিয়াস। পলিহাইড্রোঅ্যামনিয়াস হলে ফ্লুইডের চাপ অনেক বেশি। ফ্লুইডের চাপ অনেক বেশি হলে তার কষ্ট, পেট অনেক বড় হয়ে গেছে। ফ্লুইডের চাপ অনেক বেশি, মেমব্রেন আগে রাপচার হয়ে গেছে। মেমব্রেন যদি আগে রাপচার হয়ে যায় তাহলে লেবার আগে শুরু হয়ে যাবে, তাহলে প্রিম্যাচুর লেবার। যাই হোক, এই ঘটনাগুলো ঘটলেই খুব একটা সমস্যার কোনো কারণ নাই, কারণ রিগার্ডলেস এই বাচ্চাটা বাঁচবে না। আরেকটা ব্যাপার যেটা হয় সেটা হলো ডেলিভারি কন্ডাকশন করাটা একটু প্রবলেম কি বলে অ্যানেনসেফালি থাকলে। অ্যানেনসেফালি যেটা হলো, অ্যানেনসেফালির এই সিকোয়েন্স গুলোর জন্য আমরা বুঝি যে কি কি থাকতে পারে, কোনো সোয়ালিং সেন্টার না থাকলে কি কি ঘটনা ঘটতে পারে এবং ইভেন্চুয়ালি সে মারা যাবে। ঠিক আছে, এই কথাটা আমরা জানলাম। অ্যানেনসেফালি থেকে এর বেশি কিছু পড়া নাই। অ্যানেনসেফালি থেকে এর চেয়ে বেশি কিছু পড়া লাগবে না। এখন আমাদেরকে আলাদা করে জানতে হবে স্পাইনা বাইফিডা অকালটা কখন বলবো, মেনিঙ্গোসিল কখন বলবো, মেনিঙ্গোমাইলোসিল কখন বলবো, মাইলোসকাইসিস কখন বলবো। ওয়াও, জাস্ট ওয়াও। মজার ব্যাপার, আপনি প্রতিটা টার্ম এত সুন্দরভাবে এক্সপ্লেন, মানে এত সুন্দর এক্সপ্লেনেশন আছে, সেন্স মেক করে যে আপনার কাছে আর এখন এটা কঠিন মনে হবে না। লেটস গো এন্ড এক্সপ্লেন। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হলো পোস্টেরিয়র নিউরোপোর ডিফেক্ট। তাহলে পোস্টেরিয়র নিউরোপোরটা ক্লোজ হয় নাই। পোস্টেরিয়র নিউরোপোর যদি ক্লোজ না হওয়া থেকে আমাদের 1 নাম্বার ডিফেক্টের কথা যেটা বলতেছি সেটা হলো স্পাইনা বাইফিডা। তাহলে আমি একসাথে বলবো এটা কি স্পাইনা বাইফিডা, কিন্তু আবার বলতেছি অকালটা। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে ধারণা করা হয় যে স্পাইনা বাইফিডা অকালটা এটা কাইন্ড অফ মিসকমার, কারণ অ্যাকচুয়ালি ট্রু নিউরোটিভি ডিফেক্ট হয় না হয়তোবা, কিন্তু ঘটনাটা কি হয় সেটা আমরা বুঝি, মিসকমার নাকি ট্রু নোমার সেটা পরে বুঝতে পারবো। আমরা জানি যে নিউরাল টিপ যেটা ফরমেশন হলো, সেই নিউরাল টিপটা থেকে যে স্পাইনাল কর্ড ফরমেশন হলো, যে ধরেন এটা স্পাইনাল কর্ড।
স্পাইনাল কর্ডটা কোথায় থাকে সেটা আমরা জানি, সেটা ভার্টিব্রাল ক্যানেলের মাঝখানে থাকে, অর্থাৎ তার চারপাশে ভার্টিব্রাল কলাম থাকতেছে। তাহলে এটা চারপাশে ভার্টিব্রাল কলাম, আর এই যে ক্যানেলের মধ্যে থাকতেছে সেটা হলো ভার্টিব্রাল ক্যানেল, রাইট? তাহলে আমরা সেই ভার্টিব্রাল স্ট্রাকচারটা যদি একটু চিন্তা করি, তাহলে একটা ভার্টিব্রাতে যেটা থাকে, ভার্টিব্রা সবার বডির সামনে যেটা থাকতেছে সেটা হলো ভার্টিব্রাল বডি। ভার্টিব্রাল বডি পেছন দিকে যে থাকে, যেটা কানেক্টেড, সেটাকে বলা হয় ভার্টিব্রাল আর্চ। ঠিক আছে, এটা হলো ভার্টিব্রাল আর্চ। এই আর্চের মধ্যে কতগুলো প্রসেস থাকে, তার পেছন দিকে এই প্রসেসটাকে বলা হয় স্প্যানাস প্রসেস, তার পাশের এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, এই আর কি। তাহলে এই হলো ভার্টিব্রাল বডি, আর এটা হলো তার আর্চ। এর মাঝখানে যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটা হলো স্পাইনাল ক্যানেল, অর্থাৎ এখানে স্পাইনাল কর্ডটা অবস্থিত। স্পাইনাল কর্ডটা কোথায় অবস্থিত, এটাকে আমরা কম্পেয়ার করব আজকের আমরা ডেভেলপমেন্টে যে জিনিসটা পড়ছি সেখান থেকে। এটা ছিল আমাদের সারফেস একটোডাম, এটা হয়ে গেল আমাদের নিউরো একটোডাম, এটা ছিল আমাদের নটোকর্ড, এটা ছিল আমাদের প্যারাক্সিয়াল মেসোডাম, এটা হলো প্যারাক্সিয়াল মেসোডাম, রাইট? এটা হলো আমাদের এন্ডোডাম। পরবর্তীতে আমি যেটা দেখলাম, এখানে নিউরাল টিউব ফরমেশন হলো, অর্থাৎ এটা স্পাইনাল কর্ড, এটাই অ্যাডাল্টে হয়ে গেল স্পাইনাল কর্ড। অ্যাডাল্টে যদি স্পাইনাল কর্ড হয় তাহলে এটাকে ঘিরবে কে? তাহলে আমরা জানি এই বোনস এবং মাসেল সবসময় মেসোডার্ম থেকে আসে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোন মেসোডার্ম থেকে এই বোনস তৈরি হলো, তার চারপাশের এই বোনস তৈরি হলো, আমি জানি সবার অ্যান্সার একটাই হবে, সেটা হলো ভাইয়া প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে। তাহলে মুখস্থ না করে যদি আমরা রিয়েল সিনারিওটা দেখি যে কিভাবে তার এই বোনসটা ফরমেশন হলো, ভার্টিব্রাটা ফরমেশন হলো, সবার অ্যান্সার হবে ভাইয়া প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে। প্যারাক্সিয়াল মেসোডার্ম তাহলে সামনে যেটা তৈরি করলো সেটা হলো ভার্টিব্রাল বডি। তাহলে সে যখন ভার্টিব্রাল বডিটা তৈরি করলো, আমাদের এই নটোকর্ডটা কোথায় থেকে যাচ্ছে? নটোকর্ডটা থেকে যাচ্ছে ভার্টিব্রাল বডির এই মাঝখানটায়। তাহলে নটোকর্ডটা অ্যাডাল্ট লাইফে রেমনেন্ট হিসেবে কি হিসেবে থেকে যাচ্ছে? এই জায়গাতে কি থাকে? সেটা হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্কের কোন পোর্শনটা? নিউক্লিয়াস পালপোসাস। অর্থাৎ ইন্টারভার্টিব্রাল ডিস্কের বাইরের অংশটা ফাইব্রাস টিস্যু, কানেকটিভ টিস্যু, ভেতরেরটা সামথিং, এই সামথিংটা হলো নটোকর্ড রেমনেন্ট, সেটা হলো নিউক্লিয়াস পালপোসাস। সবার কাছে কি ব্যাপারটা সেন্স মেক করছে? সবাই বুঝতে পারছেন জিনিসটা যে কেন স্পাইনাল কর্ডের চারপাশে এই ভার্টিব্রাটা প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে আসতেছে, এবং পরবর্তী এবং এই কি বলে নটোকর্ডটা কেন নিউক্লিয়াস পালপোসাস হিসেবে থাকতেছে? এই সিকোয়েন্সটা একটু দেখতে হবে। কেউ যদি মিস করে থাকেন, যে না ক্যাচ করতে পারিনি, রেকর্ডিং অন করে আবার প্রথম থেকে দেখবেন, একটু দেখবেন এই পোর্শনটুকু ক্লিয়ার হয়ে যাবে। বলতে যাচ্ছিলাম যেটা, সেটা হলো স্পাইনা বাইফিডা ওকালটা। স্পাইনা বাইফিডা ওকালটা ইজ নট এ ট্রু নিউরাল ডিফেক্ট, অর্থাৎ ট্রুলি স্পাইনাল কর্ডের কোনো ডিফেক্ট না। তাহলে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা যে ঘটনা ঘটতেছে সেটা হলো ভার্টিব্রার এই আর্চে ছোট্ট একটা ডিফেক্ট আছে। ঠিক আছে, এই ভার্টিব্রার এই আর্চে ছোট্ট একটা ডিফেক্ট আছে। তো ডিফেক্টটা এতই ছোট যে এটা দিয়ে স্পাইনাল কর্ড বের হয়ে আসে না, এটা দিয়ে কিছুই বের হয়ে আসে না, কিন্তু এই ভার্টিব্রার বডিতে একটা ছোট্ট ডিফেক্ট আছে, আর তার উপরের স্কিনটাও ইনট্যাক্ট। ঠিক আছে, তাহলে ভার্টিব্রার এই আর্চে ছোট্ট একটা ডিফেক্ট আছে, কিন্তু এটাতে কোনো কিছু বের হয়ে আসে নাই, এবং বোঝাও যাচ্ছে না ভিতরে কিছু আছে নাকি, কোনো সমস্যা আছে কিনা। স্কিনটা এরকম থাকে না, স্কিনটা প্লেন থাকে। ঠিক আছে, এই ধরনের যে কন্ডিশন, এটাকে আমরা বলবো স্পাইনা বাইফিডা ওকালটা। কিন্তু স্পাইনা বাইফিডা ওকালটার এই পেশেন্টকে ইউজুয়ালি এখানে কিছু এক্সেসিভ হেয়ার দেখা যায়। তাহলে পেশেন্টের সিমটম একটাই, এখানে শুধু এক্সট্রা কিছু হেয়ার আছে এবং স্কিন ডিম্পল আছে, স্কিন ডিম্পল আছে। ঠিক আছে, তাহলে স্কিন ডিম্পল এবং এক্সেসিভ হেয়ার, এটাই হবে তার একমাত্র সিমটম, অন্য সিমটম নাই। কেন? কারণ ভার্টিব্রাতে ছোট্ট ডিফেক্ট থাকার জন্য স্পাইনাল কর্ড অথবা তার স্পাইনাল কর্ডের চারপাশে যেই সাবআরাকনয়েড মেটার, সাবআরাকনয়েড স্পেস, এগুলো বের হয়ে আসতেছে না। এই জন্য এটা ছাড়া তার আর কোনো সিমটম নাই। এটাকে আমরা বলবো স্পাইনাল বাইফিডা অকালটা, অর্থাৎ বন্ধ, ক্লোজড ডিফেক্ট। তারপরের কন্ডিশন যেটা হতে পারে যে ঠিক আছে ডিফেক্ট আরেকটু বড়, এবারে ডিফেক্টটা আরেকটু বড় ডিফেক্ট হওয়ার জন্য যেটা হবে, ঘটনাটা ঘটবে, আরেকটু বড় ডিফেক্ট হলে কি হবে আমরা জানি, এটা হলো স্পাইনাল কর্ড, তার চারপাশে কি ডুরামেটার, সাবআরাকনয়েড, এই ব্যাপারগুলো আছে না, সাবআরাকনয়েড স্পেস আছে। সো সাবআরাকনয়েড স্পেস থাকলে সেই সাবআরাকনয়েড স্পেস গুলো এখন বালজিং হয়ে যাবে, পিছন দিকে চলে যাবে, সোয়েলিং হবে। তাহলে শুধুমাত্র সাবআরাকনয়েড স্পেস যাচ্ছে, অর্থাৎ মেনিনজেস যাচ্ছে, সাবআরাকনয়েড স্পেস যাচ্ছে, কিন্তু স্পাইনাল কর্ডটা ডিসপ্লেসমেন্ট হয় নাই। তাহলে এক্ষেত্রে যেটা গেল সে হলো সাবআরাকনয়েড স্পেস, তার হার্নিয়েশন হলো, সাবআরাকনয়েড স্পেস সিএসএফ সহ হার্নিয়েশন হলো, কিন্তু স্পাইনাল কর্ডটা জায়গা মতনই থাকলো।
এই কন্ডিশনটাকে আমি বলবো একটা সিস্টিক সোয়েলিং। এই জিনিসটা পেছন দিকে চলে গেছে, এটাকে আমি কি বলবো? একটা সিস্টিক সোয়েলিং। এটা একটা সিস্টিক সোয়েলিং, অর্থাৎ এখানে কোনো টিস্যু নেই, কিন্তু সিস্টিক একটা সোয়েলিং, মেনিনজাসের কাভার এবং ভেতরে ফ্লুইড, সিএসএফ ফ্লুইড। এরকম কোন সোয়েলিং কে আমরা বলি সিলি, তাহলে আমরা বলবো মেনিঙ্গোসিলি। এমব্রিওলজিক্যাল টার্ম কি? সিলি, মেনিঙ্গোসিলি। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলতেছি মেনিঙ্গোসিলি, যেখানে কিনা একটা সোয়েলিং আছে, সেই সোয়েলিং এর মধ্যে কোনো নার্ভ টিস্যু নেই, কিন্তু এই সোয়েলিংটার উপরে যে স্কিনটা সেটাও কিন্তু ইনট্যাক্ট, স্কিন কভার, অর্থাৎ ইনট্যাক্ট স্কিন। এই কথাটা ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ ডিফেক্টটা তো ভাইয়া শুধু ভার্টিব্রার, সে শুধুমাত্র বাইরে দিকে আসছে, অন্য কোনো সমস্যা না, ইনট্যাক্ট স্কিন। তাহলে এটাকে আমরা বলতেছি মেনিঙ্গোসিলি। তার ক্ষেত্রে সিমটম হবে একটাই, কি সিমটম? সিস্টিক সোয়েলিং, আর কোনো সিমটম নাই। কারণ কি? কারণ আর কোনো ঘটনা ঘটে নাই তো। ওকে, সামনে আগাই। পরের ডিফেক্টটা আরেকটু বড়। পরের ডিফেক্টটা বড় হওয়ার কারণে এই মেনিঙ্গোসিলির সাথে সাথে স্পাইনাল কর্ড যেটা, সেই স্পাইনাল কর্ডও পেছন দিকে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। সেন্স মেক করে না? হ্যাঁ, ডিফেক্ট অনেক বড়। এখন শুধু মেনিনজাস না, স্পাইনাল কর্ডও চলে গেছে। স্পাইনাল কর্ডও যদি ডিসপ্লেসড হয়ে যায়, তাহলে স্পাইনাল কর্ডের যে নার্ভ রুট গুলো, সেই নার্ভ রুট গুলো স্ট্রেচিং হয়েছে, নাকি হয় নাই? তাহলে এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো একটা সিস্টিক সোয়েলিং পাচ্ছি। এই সিস্টিক সোয়েলিং এর মধ্যে আমি স্পাইনাল কর্ড পাচ্ছি, এবং স্পাইনাল কর্ডটা ডিসপ্লেসড, হার্নিয়েটেড। স্পাইনাল কর্ডটা হার্নিয়েটেড হওয়ার জন্য তার স্পাইনাল যে নার্ভ রুট গুলো আছে, সেই রুট গুলো, নার্ভ রুট গুলো স্ট্রেচড। ঠিক আছে? নার্ভ রুট গুলো যদি আমাদের স্ট্রেস হয়, তাহলে আমি নিউরোলজিক্যাল ফিচার পাবো লোয়ার লিম্বে। কারণ এটা আমি মানে নিউরাল টিপের কোথায় ডিফেক্ট? নিচের দিকে ডিফেক্ট, লাম্বার কর্ড। তাহলে আমি লোয়ার এক্সট্রিমিটিতে কিছু নিউরোলজিক্যাল ফিচার পাবো, কন্ট্রাকচার পাবো, প্যারালাইসিস পাবো। তার মানে তার নিউরোলজিক্যাল ফিচার থাকবে। তাহলে সিমটম কি হবে? একটা সিমটম হবে সিস্টিক সোয়েলিং, 2 নাম্বার সিমটম কি হবে? লোয়ার এক্সট্রিমিটি উইকনেস, অর্থাৎ নিউরোলজিক্যাল ফিচার, সামথিং নিউরোলজিক্যাল ডিফেক্ট। এই সিস্টিক সোয়েলিং এর মধ্যে যে শুধু ফ্লুইড আছে, ব্যাপারটা এরকম না। তাহলে ফ্লুইড সিস্টিক সোয়েলিং থাকলে সেটাতে টার্মিনোলজি আমরা অ্যাড করি সিলি। তাহলে এখানে মেনিনজাস আছে, ভিতরে সিএসএফ অর্থাৎ ফ্লুইড আছে, তাহলে এটা নামও মেনিঙ্গোসিলি হতে পারতো। কিন্তু এখানে মেনিনজাস ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হলো নার্ভ টিস্যু। তাহলে নার্ভ টিস্যু রিলেটেড কোনো কিছু হলে সেটাকে আমরা বলবো মায়েলো। ঠিক আছে? তাহলে এখানে যে জিনিসটা হলো, এটাকে আমরা বলবো মেনিঙ্গো মায়েলো সিলি। অর্থাৎ এখানে মেনিনজাস আছে, মায়েলো মানে স্পাইনাল কর্ড, নিউরাল টিউব আছে, সিলি মানে এটা একটা সিস্টিক সোয়েলিং। খুবই সুন্দর। এই ক্ষেত্রে কি তার স্কিনটা ইনট্যাক্ট? হ্যাঁ, এখনো তার স্কিনটা ইনট্যাক্ট, অর্থাৎ ওপেন নিউরাল টিউব ডিফেক্ট না, ওপেন ডিফেক্ট না। পরের কন্ডিশনটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের। অর্থাৎ এখন ওপেন ডিফেক্ট। যখন ওপেন ডিফেক্ট, অর্থাৎ তার উপরে সারফেস এক্টোডার্ম কোনো স্কিনও ফরমেশন করে নাই, টোটালি ওপেন ডিফেক্ট। ওপেন ডিফেক্ট হওয়ার জন্য এখানে স্পাইনাল কর্ডটা টোটালি এক্সপোজড। স্পাইনাল কর্ডটা টোটালি এক্সপোজড। স্পাইনাল কর্ডটা এরকম সুন্দর স্ট্রাকচারও ফর্ম করতে পারে নাই, এক্সপোজড। এ ধরনের কোন ওপেন ডিফেক্ট যদি থাকে, যেখানে বডির ভেতরের অংশগুলো বাহিরে এক্সপোজ হয়ে গেছে, সেই জিনিসগুলোকে বলা হয় কাইসিস। সেই জিনিসগুলোকে বলা হয় স্কাইসিস। ঠিক আছে? এই যে স্কাইসিস, এই টার্মগুলো যখন দেখবেন তখন আপনি সেটার নাম বলে দেবেন। কি বলা হয় এটাকে? স্কাইসিস। একটা কথা মনে আছে? আমরা যখন গ্যাস্ট্রোএন্টারোলজি পড়ি তখন আমরা বলি গ্যাস্ট্রোস্কাইসিস। গ্যাস্ট্রোস্কাইসিস মানে হলো সরাসরি ইন্টেস্টাইন বাহিরে এক্সপোজড। আমরা বলি ওমফ্যালোসিল, মনে আছে? ওমফ্যালোসিল মানে হলো একটা পেরিটোনিয়াল কাভারিং বাইরে এক্সপোজড হয়ে আছে, একটা পেরিটোনিয়াল টিস্যু বাইরে, একটা সিস্টিক সোয়েলিং, এখানে ফ্লুইড, অর্থাৎ সিস্টিক সোয়েলিং সাথে ইন্টেস্টাইন আছে কিন্তু কাভারিং আছে। আর যখন কোনো কাভারিং নাই, সরাসরি ইন্টেস্টাইন বাইরের দিকে এক্সপোজ, তখন আমি বলতেছি স্কাইসিস। তাহলে এক্ষেত্রে স্কাইসিস, এর আগে গ্যাস্ট্রোস্কাইসিস, আর এক্ষেত্রে নিউরাল টিস্যু বাইরে এক্সপোজ, নাম কি হবে? মায়োলোস্কাইসিস। অর্থাৎ আমি একটু আগে যে কথাটা বললাম, যে মায়োলো কথাটা কখন আসে? যখন নিউরাল টিস্যু রিলেটেড। তাহলে নিউরাল টিস্যু মাইলো, বাইরে এক্সপোজ, কাইসিস, মাইলোস্কাইসিস। তার অপর নাম কি সেটা আমরা জানলাম। ঘটনা কি হচ্ছে? এক্সপোজ আনফিউজ নিউরাল টিস্যু। তাহলে এটার ক্ষেত্রে আপনি যেটা দেখবেন, একটা ওন্ড দেখতে পাবেন। তাহলে আপনি একটা ওন্ড দেখবেন, এবং যেহেতু নিউরাল কি বলে, স্পাইনাল কর্ডটাই ফরমেশন হয় না, স্পাইনাল কর্ড ফরমেশন না হওয়ার কারণে আপনি অবশ্যই নিউরোলজিক্যাল ফিচার পাবেন। আশা করি সবার কাছে এই
ব্যাপারটা এখন ক্লিয়ার। এখন আমি ফার্স্ট স্টেজে চলে যাচ্ছি। ফার্স্ট স্টেজে চলে যেয়ে আমি এই জিনিসটা শেষ করে দিব। আচ্ছা, আরেকটা জিনিস বলা দরকার, সেটা বলে পরে শেষ করি, ঠিক আছে? অর্থাৎ এই ওপেন ডিফেক্ট গুলোর বায়োকেমিক্যাল কোনো চেঞ্জ আমরা কিভাবে কিভাবে ডিটেক্ট করতে পারবো, বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো, ঠিক আছে? আমরা জানি কোন রকম কোন ডিফেক্ট হলে, কোন ধরনের নিউরাল টিপ ডিফেক্ট হলে, তাহলে নিউরাল টিপ ডিফেক্ট হলে একটা জিনিস পাওয়া যায়, একটা কেমিক্যাল পাওয়া যেতে পারে বেশি, সেটার নাম হলো আলফা ফিটোপ্রোটিন। তাহলে আলফা ফিটোপ্রোটিন যদি হাই থাকে তাহলে মোস্ট লাইকলি এটা নিউরাল টিপ ডিফেক্ট, ঠিক আছে? নিউরাল টিপ ডিফেক্ট। এখন আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের নিউরাল টিপ ডিফেক্টে, কোন ধরনের নিউরাল টিপ ডিফেক্টে আপনি এটা হাই পাবেন, কোনটাতে আপনি পাবেন না, ঠিক আছে? তাহলে যে জিনিসটা ট্রু নিউরাল টিপ ডিফেক্ট না, আমি একটা কথা বলেছিলাম, দিস ইজ নট এ ট্রু নিউরাল টিপ ডিফেক্ট, অর্থাৎ ভার্টিব্রার সামান্য একটু সমস্যা, ওই জিনিসটাতে আপনি আলফা ফিটোপ্রোটিনটা হাই পাবেন না, আদারওয়াইজ সবকিছুতে হাই পাবেন। তাহলে আমরা একটা জিনিস বলেছিলাম যে অ্যানেনসেফালি, তাহলে আপনার কাছে কি মনে হয়, এটা কি ট্রু নিউরাল টিপ ডিফেক্ট? তাহলে ট্রু নিউরাল টিপ ডিফেক্ট যদি হয় তাহলে আপনি আলফা ফিটোপ্রোটিন হাই পাবেন। আপনাকে আমি বলেছিলাম স্পাইনা বাইফিডা, স্পাইনা বাইফিডা কি ট্রু নিউরাল টিপ ডিফেক্ট? না, ট্রু নিউরাল টিপ ডিফেক্ট না, এখানে সামান্য একটু ডিফেক্ট আছে ভার্টিব্রাল আর্চে, তাও আবার, এবং এখানে যেটা সিমটম সেটা হলো শুধুমাত্র হাইপারট্রাইকোসিস, কিছু এক্সট্রা চুল ডেভেলপ করছে, তার মানে এক্ষেত্রে আলফা ফিটোপ্রোটিনটা নরমাল। বাকি যে ডিফেক্ট গুলো আছে সেগুলো হলো ট্রু নিউরাল টিপ ডিফেক্ট। ডিফারেন্সটা হয়েছে সিভিয়ারিটি থেকে। তার একটা হলো মেনিঙ্গোসিলি, তার একটা হলো মায়েলোসিলি, তার আরেকটা হলো মায়েলোসকাইসিস। স্কাইসিস মানে হলো ওপেন, এক্সপোজড। তাহলে এরা অ্যাকচুয়ালি একই রকম, বাট গ্রেডিংটা ডিফারেন্ট, সিভিয়ারিটিটা ডিফারেন্ট। তাহলে সবার ক্ষেত্রে আমি আলফা ফিটোপ্রোটিনটা ইনক্রিজ পাবো। তাহলে একটা জিনিস জানতে হবে যে আলফা ফিটোপ্রোটিন কখন বেশি, কখন নরমাল, কোন ধরনের নিউরাল টিপ ডিফেক্টে। তাহলে এক্ষেত্রে পড়ার জিনিস একটাই। আরেকটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হলো অ্যাসিটাইল কোলিনেস্টারেজ অ্যাক্টিভিটি। তাহলে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ শব্দটার অর্থ কি? অ্যাসিটাইল কোলিন এটা একটা নিউরোট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিনটা রিলিজ হওয়ার পরে এটাকে মেটাবলিজম করতে হবে, ভেঙে ফেলতে হবে। এটাকে ভেঙে ফেলার দায়িত্বটাও নিউরাল টিস্যুর। এটার জন্য এটাকে ভাঙবে যে, তার নাম হলো এস্টারেজ। যখন আমি এই কথাটা বলবো অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এই শব্দের অর্থ হলো একটা এনজাইম, এটা নিউরাল টিস্যুতে থাকে, সে ভাঙে অ্যাসিটাইল কোলিনকে, নিউরাল টিস্যুতে থাকে। এখন এই জিনিসগুলো আমরা কোথায় মেজার করি? তাহলে যেটা মেজার করি এটা হলো ম্যাটার্নাল ওম, ইউটেরাস, ভেতরে হলো বাচ্চা, রাইট? তো বাচ্চার ভেতরে যত ঘটনা ঘটুক এই কেমিক্যাল গুলো রিলিজ হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডে। অ্যামনিওটিক ফ্লুইড এক্সচেঞ্জ করতেছে প্লাসেন্টার সাথে, রাইট? সেটা থেকে ম্যাটার্নাল সার্কুলেশন। তাহলে ম্যাটার্নাল সার্কুলেশনে আপনি আলফা ফিটোপ্রোটিন চেক করতে পারবেন। এই ম্যাটার্নাল সার্কুলেশনে আপনি অ্যাসিটাইল কোলিনেস্টারেজ দেখতে পারবেন। সরাসরি অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করে করা যায়, কিন্তু কি দরকার যদি আমি এখান থেকে করতে পারি? তাহলে আমরা এটা ম্যাটার্নাল সিরামে কেন এইভাবে চেঞ্জটা পাবো বুঝতে হবে। যদিও চেঞ্জটা ফিটাস থেকে আসতেছে অ্যামনিওটিক ফ্লুইডে, অ্যামনিওটিক ফ্লুইডের সাথে এক্সচেঞ্জ হচ্ছে প্লাসেন্টা দিয়ে ম্যাটার্নাল সার্কুলেশনে, দেন আমি পাচ্ছি মায়ের প্লাজমাতে, মায়ের সিরামে, ঠিক আছে? তাহলে যে কন্ডিশনে আলফা ফিটোপ্রোটিন বেশি থাকার কথা, মায়ের প্লাজমাতে, মায়ের সিরামের মধ্যে সেটা বেশি থাকবে, কম থাকবে, লাইক দ্যাট। এখন আমি আপনাকে বলবো যে কোন কোন কন্ডিশন অ্যাসিটাইল কোলিনেস্টারেজ বেশি। এমন কোন কন্ডিশন যেখানে নিউরাল টিস্যু সরাসরি এক্সপোজড হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের প্রতি। আমি আবার বলতেছি, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এই এনজাইমটা নিউরাল টিস্যুতে থাকে। এমন কোন ডিফেক্ট যেখানে নিউরাল টিস্যু অ্যামনিওটিক ফ্লুইডের প্রতি সরাসরি এক্সপোজড, এমন কন্ডিশন গুলোতে আমি অ্যামনিওটিক ফ্লুইডে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ বেশি পাবো। এই কনসেপ্টের উপর বেজ করে এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে কোনটাতে নিউরাল টিস্যু সরাসরি অ্যামনিওটিক ফ্লুইডের উপরে সাথে এক্সপোজড। প্রথমটা হলো অ্যানেনসেফালি। অ্যানেনসেফালি মানে হলো ফোর ব্রেনের যে হেড ক্যালভেরিয়াম সেটাই ডেভেলপ করে নাই। তাহলে এটা কি সরাসরি এক্সপোজড? তাহলে সরাসরি এক্সপোজড কিনা? যদি অ্যান্সার হয় ইয়েস, হ্যাঁ ইয়েস, তাহলে এটা কি নিউরাল টিপ ডিফেক্ট কিনা? হ্যাঁ, এটা ট্রু নিউরাল টিপ ডিফেক্ট, তাহলে এটা এলিভেটেড। তাহলে কি এটা যেহেতু সরাসরি এক্সপোজড, তাহলে তার অ্যাসিটাইল কোলিনেস্টারেজটা কি নরমাল থাকবে নাকি হাই থাকবে? হাই থাকবে। তারপরেরটা কি?
তারপর একটা হলো স্পাইনা বাইফিডা অকালটা। স্পাইনা বাইফিডা অকালটা এটা তো স্কিন ইনট্যাক্ট, তাহলে কি সরাসরি এক্সপোজ? না ভাইয়া, সরাসরি এক্সপোজ না। এটা কি ট্রু নিউরাল টিপ ডিফেক্ট? না ভাই, এটা ট্রু নিউরাল টিপ ডিফেক্ট না। আলফা বিটা প্রোটিন নরমাল, অ্যাসিটাইলকোলিনেস্টারেজ নরমাল। তারপর এটা হলো মেনিঙ্গোসিলি সিস্টিক সোয়েলিং। সিস্টিক সোয়েলিং থাকলে তাহলে স্কিন ইনট্যাক্ট, তাহলে তার ক্ষেত্রেও স্কিন ইনট্যাক্ট। স্কিন যদি ইনট্যাক্ট থাকে তাহলে কি সরাসরি নার্ভ টিস্যু এক্সপোজ? না, সরাসরি এক্সপোজ না। ইজ ইট এ ট্রু নিউরাল টিপ ডিফেক্ট? ইয়েস, দিস ইজ ট্রু নিউরাল টিপ ডিফেক্ট। তাহলে আলফা বিটা প্রোটিন বেশি, যেহেতু স্কিন দিয়ে এটা কভার করা, সরাসরি এক্সপোজ হয় নাই, তাহলে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ লেভেলটা তার ক্ষেত্রে নরমাল। ঠিক একইভাবে আমি যদি আপনাকে বলি মেনিঙ্গোমায়োলোসিলিতেও স্কিনটা ইনট্যাক্ট, তাহলে সরাসরি কি এক্সপোজ নার্ভ টিস্যু অ্যামনিওটিক ফ্লুইডের সাথে? না, সরাসরি এক্সপোজ না। আলফা ফিটোপ্রোটিনটা কি বেশি থাকবে? হ্যাঁ, এটা ট্রু নিউরাল টিপ ডিফেক্ট, আলফা ফিটোপ্রোটিন বেশি থাকবে। যেহেতু নার্ভ টিস্যু সরাসরি অ্যামনিওটিক ফ্লুইডের সাথে এক্সপোজড না, সেহেতু আমি এখানে অ্যাসিটাইলকোলিনেস্টারেজটা নরমাল পাবো। তারপরে যেটা সেটা হলো মায়েলোস্কাইসিস। কাইসিস মানে হলো স্কিন নাই, সরাসরি এক্সপোজড। তাহলে সরাসরি এক্সপোজড, ইয়েস সরাসরি এক্সপোজড। ইজ ইট ট্রু নিউরাল টিপ ডিফেক্ট? ইয়েস ইট ইজ। তারপরে যেহেতু সরাসরি এক্সপোজড, তাহলে কি অ্যাসিটাইলকোলিনেস্টারেজ আপনি বেশি পাবেন? হ্যাঁ ভাই, আমি অ্যাসিটাইলকোলিনেস্টারেজ বেশি পাবো। দিস ইজ ভেরি ভেরি হাই এন্ড। আশা করি সবাইকে আমি বুঝাতে পারছি, সবাই এটা বুঝছেন। লেকচারের এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ব্রেকের পর আমি আবার আরো আধা ঘন্টা পড়াবো। ব্রেকের ডিউরেশন অনলি 10 মিনিট। সবাই একই লিংক ইউজ করে ক্লাসে ঢুকবেন।